আচ্ছা, তো আজকে যেগুলো দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি সিমান্টিক অ্যানালাইসিস আর ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, এই দুইটার মিক্স। তো প্রথম পার্টটা হচ্ছে সিমান্টিক অ্যানালাইসিস নিয়ে। তো সিমান্টিক অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি? আমরা পড়ে আসছি হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস। সিনট্যাক্স অ্যানালাইসিস এর কাজ কি ছিল? যে আমরা কোনো একটা কোড যখন লিখবো সেই কোডের মধ্যে সিনট্যাক্সচুয়াল কোনো ভুল আছে নাকি সেটা দেখা যায়, কোনো একটা কমা বা কোনো একটা কোলন, এগুলো কোনো ভুল আছে নাকি সেগুলো চেক করা, এবং সেই অনুযায়ী আমার জিনিসগুলো ঠিক আছে নাকি বা কোডটা আমার অ্যাপ্রোপ্রিয়েট আছে নাকি সেটা চেক করা। আচ্ছা, সেই সেম জিনিসের সাথে, সেই পার্স ট্রি এর সাথে বা সেই একই গ্রামারের সাথে আমি যদি সিমান্টিক রুল অ্যাড করে দিই। সিমান্টিক রুল মানে, কেউ যদি সিমান্টিক এই ওয়ার্ডটার বাংলা মিনিংটা জানেন, এটার বাংলা মিনিং হচ্ছে অ্যাকচুয়াল মিনিং। ঠিক আছে, মানে আসল অর্থ। ঠিক আছে, তো সিমান্টিক রুল মিনস মনে করেন আসল অর্থটা। ঠিক আছে, তার মানে আমি একটা গ্রামার দিচ্ছি, ওই গ্রামারের সাথে গ্রামারের অর্থটা আমি যদি অ্যাড করে দিই, তাহলে হচ্ছে যে আমি যেটা পাবো সেটা হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন বা সিমান্টিক অ্যানালাইসিস। ঠিক আছে, বা সিমান্টিক অ্যানালাইসিস। আচ্ছা, তো এখন তাহলে এই জিনিসটা যে আমি যে বললাম যে একটা গ্রামারের সাথে বা একটা রুলের সাথে আমি তার অর্থটাকে কিভাবে যোগ করতে পারি, এইটা একটা এক্সাম্পল দেখেন। মনে করেন আমরা একটা প্রোডাকশন রুল দেখতেছি, যেটা হচ্ছে ই থেকে ই প্লাস টি আসতেছে। ওকে ফাইন, এটা এতদিন আমরা দেখে আসছি। এটার সিমান্টিক রুল হচ্ছে এই জিনিসটা, ই ডট ভ্যাল ইকুয়ালস টু ই ডট ভ্যাল প্লাস টি ডট ভ্যাল। মানে হচ্ছে যে ই এর ভ্যালুর সাথে টি এর ভ্যালুটা যোগ করে আমার ই এর ভ্যালুতে রাখা। অ্যাকচুয়ালি তো মিনিং এটাই দাঁড়াইছে না, এই প্রোডাকশন রুলটা দিয়ে আমি তো এটাই বুঝাইছি। ঠিক না? তাহলে এই জিনিসটাই, জাস্ট এই মিনিংটাই অ্যাড করা হচ্ছে যে আমার সিমান্টিক রুলের বা সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশনের কাজ। আমার এ হচ্ছে যে জাস্ট সিম্বল গুলো চেক করতেছিল। ঠিক আছে, যে আমার প্লাস অনুযায়ী ঠিক আছে নাকি, বা মাইনাসটা ঠিক মতো আছে নাকি। কিন্তু প্লাস ঠিক মতো আছে নাকি বা মাইনাস ঠিক মতো আছে নাকি তো না, আমার প্লাসটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে। ঠিক আছে, আসলে প্লাসটা দিয়ে কি বুঝাচ্ছে ওটা বুঝাতে হবে। এই জিনিসটা আরেকটু পরে গেলে ক্লিয়ার হবে যে আসলে এই প্লাস বা মাইনাস বা যাই লিখি না কেন, এগুলো কম্পিউটারের কাছে কি একটা সিম্বলের মতো, আমাদের কাছে বুঝতে ইজি ইজি লাগতেছে, কারণ হচ্ছে আমরা জানি যে প্লাসের মিনিং কি। ঠিক আছে, কিন্তু কম্পিউটারের কাছে তো প্লাসটা অ্যাকচুয়ালি একটা কি, জাস্ট নর্মাল সিম্বল। এই জন্য হচ্ছে যে তাকে আলাদা করে একটা রুল দেয়া লাগে যে এটার আসলে মিনিং ই এর ভ্যালুর সাথে টি এর ভ্যালু অ্যাড করা এবং অ্যাড করে ই এর ভ্যালুতে রাখা। এবং ই থেকে টি এই জিনিসটার মানে হচ্ছে যে টি এর ভ্যালুটা জাস্ট ই এর ভ্যালু মধ্যে রাখা, বা ই এর ভ্যালু এখন টি এর ভ্যালু সমান, এই জিনিসটা। তো এই জিনিসগুলাকে, এই ভ্যাল বা এই ভ্যালের পার্ট গুলোকে, এগুলোকে আমরা বলি হচ্ছে যে এট্রিবিউট। ঠিক আছে, আর এগুলোকে বলা হয় বেসিক্যালি সিম্বল। ঠিক আছে, গ্রামারের সিম্বল বলা হয়, যেগুলো এতদিন আমরা পড়ে আসছি। আচ্ছা, এটাই হচ্ছে যে বেসিক্যালি সিনট্যাক্স রিলেটেড ট্রান্সলেশন। আসি এবার এই জায়গাতে সিনট্যাক্স রিলেটেড ট্রান্সলেশনের একটা পার্ট, যে পার্টের মধ্যে আমরা এটাকে বলি হচ্ছে যে অ্যাকশন। এটা অ্যাকশনও বলে আবার রুলও বলে। ঠিক আছে, এটার আসলে রুল আর সিমান্টিক রুল আর সিমান্টিক অ্যাকশন দুইটা অলমোস্ট সেম জিনিস, বাট একজ্যাক্ট সেম না। অলমোস্ট সেম বাট একজ্যাক্ট সেম না। এখানের মধ্যে আমার যেটা লেখা আছে সেটা হচ্ছে যে বলা যায় অ্যাকশন, আবার ইন এ ওয়ে এটাকে রুল বলা যায় না। ঠিক আছে, রুল বলা পসিবল হতো যদি আমি এটাকে এভাবে লিখতাম যে ই ডট ভ্যাল ইকুয়ালস টু ই ডট ভ্যাল প্লাস টি ডট ভ্যাল, যদি এটা লিখতাম তাহলে ওইটাকে রুল বলা যেত। আসি এবার অ্যাকশনটা কি জিনিস। অ্যাকশন হচ্ছে যে, মনে করেন আমি আমার যে কোড, সে কোডের মধ্যে এই রুলটা চেক করতেছি বা এই রুলের কোন একটা ইমপ্লিমেন্টেশন আসছে। ঠিক আছে, যে আমাকে এই রুলটা ব্যবহার করতে হচ্ছে, ই ইকুয়ালস ই প্লাস টি। যদি এই রুলটা ইউজ করতে হয় তখন আমার কম্পাইলার কি কাজ করবে, ওই জিনিসটা হচ্ছে যে সিমান্টিক অ্যাকশন, এবং সেটাকে এরকম কার্লি
ব্র্যাকেটের ভিতরে লেখা হয় যে আমার কোনো একটা যদি এরকম রুল আসে, ওই রুলটা যদি ব্যবহার করতে হয়, ওই রুলটা যদি ব্যবহার হয়, তাহলে আমার অ্যাকচুয়ালি কম্পাইলার কি করবে, ওই কম্পাইলার কাজটা হবে এই জিনিসটা। সিমান্টিক অ্যাকশন হচ্ছে যে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন, যে আমার ওই গ্রামারের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন। দ্যাট মিনস ওই গ্রামারটা অ্যাকচুয়ালি যদি ব্যবহার হয় তাহলে কি করবে। যদি এখানের মধ্যে আমি লিখে দিতাম, বা এখানের মধ্যে যদি জিনিসটা এভাবে লেখা থাকতো যে ই ড্যাশ ই প্লাস টি, যেটা আমরা নর্মালি লিখি ই ই প্লাস টি, এটা লেখা আছে, ওকে ফাইন। এরপরে যদি এখানে কার্লি ব্রেসেস এর মধ্যে এটা লেখা থাকতো যে তার মানে ই ডট ভ্যাল ইকুয়ালস, যেটা আমরা দেখছি কিছুক্ষণ আগে যে ই ডট ভ্যাল প্লাস টি ডট ভ্যাল, তার মানে হচ্ছে যে এটা দিয়ে বুঝতো যে আমার এই লাইনটা যখন ব্যবহার হচ্ছে, ই প্লাস টি এই রুলটা যখন আমার কম্পাইলার ব্যবহার করতেছে, তখন তাকে আসলে এই কাজটা করতে হবে যে ই এর ভ্যালু আর টি এর ভ্যালুটাকে অ্যাড করে দেন ওটাকে ই এর ভ্যালুর মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হয়, এই কার্লি ব্রেসেসের মধ্যে যেটাকে লিখি এটাকে বলা হয় সিমান্টিক অ্যাকশন, বা অন্যভাবে যদি বলি সিমান্টিক রুলও বলা যায়, ঠিক আছে? বাট দুইটার মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে, বাট আমাদের এইখানের জন্য বা আমাদের এই স্লাইডের জন্য দুইটাকে আমরা একই রকম করে ইউজ করব। আচ্ছা, এখন সিমান্টিক অ্যাকশন জিনিসটা বা সিমান্টিক রুলটা আমার একটা এরকম প্রোডাকশন রুলের সাথে বা এরকম রুলের সাথে ব্যবহারের জন্য এটা কোথায় লেখা হয় সেটাও একটু ইম্পর্টেন্ট। কোথায় লেখা হয় বলতে, যেমন এটা কিন্তু রুলের পরে লেখা হয়েছে। রুলের পরে লেখার মিনিং হচ্ছে যে আমার আগে রুলটা ব্যবহার হবে এবং এরপরে হচ্ছে যে এখানে যে অ্যাকশনটা লেখা আছে ওই অ্যাকশনটা ইমপ্লিমেন্ট হবে। তার মানে হচ্ছে যে এখানে যদি ই ইকুয়ালস টু ই প্লাস টি লেখা আছে, যেটা আমার আগে এটা অ্যাকচুয়ালি ইউজ হবে এবং এরপরে অ্যাকচুয়ালি কম্পাইলার যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমার প্রিন্ট প্লাস করবে, ঠিক আছে? আর যদি এটা আমার প্রথমে লেখা থাকতো, যেটা লেখা পসিবল, যদি প্রথমে লেখা থাকে তার মানে হচ্ছে যে আগে এই অ্যাকশনটা করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমার ই ইকুয়ালস ই প্লাস টি এই রুলটা সে হচ্ছে যে চেক করে দেখবে বা ইমপ্লিমেন্ট করবে। তো এটা সাধারণত নর্মালি বা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে এটা সবার লাস্টে লেখা বা ডান দিকে লেখা, কিন্তু আসলে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, এটা যে কোনো জায়গাতেই লেখা যায়। কিন্তু এখানের মধ্যে আমাদের বোঝার সুবিধার্থে বা অ্যাকচুয়াল বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে সবার শেষে লেখা। আচ্ছা, এটাই এই জিনিসগুলাই হচ্ছে যে এখানের মধ্যে লেখা আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কার্লি ব্রেসিস এর মধ্যে লেখা। কার্লি ব্রেসিস এর মধ্যে লেখা মানে হচ্ছে যে এখানের মধ্যে আমি রুল লিখতেছি, ঠিক আছে? যে আমার ধরেন এইখানের মধ্যেই আমি যদি এটাকে রুলটাকে বা এই সিমান্টিক অ্যাকশনটাকে এভাবে লিখতাম যে প্রিন্ট, ধরেন এই জিনিসটা মানে আমি কার্লি ব্রেসটাকে প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার অবশ্যই যেহেতু এটাকে এই কার্লি ব্রেসটাকে অ্যাকচুয়াল আমার নোটেশনের কার্লি ব্রেস থেকে আলাদা করার জন্য আমার অবশ্যই এখানের মধ্যে এই সিঙ্গেল কোড, যেটা এই সিঙ্গেল কোডটা অবশ্যই দিতে হবে, যেটা এখানের মধ্যে দিছে। এটা বেসিক্যালি শুধুমাত্র এই ক্ষেত্রে না, কোনো অপারেটর যেমন প্লাস বা ইনটু এইসব ব্যবহারের ক্ষেত্রেও আসলে এই সিঙ্গেল কোডটা ব্যবহার করা হয়। যদিও প্লাস বা ইনটুর ক্ষেত্রে ইউজ না করলেও চলে, কিন্তু আমার বেসিসের ক্ষেত্রে এরকম অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যে বুঝার জন্য আমি এই স্লাইডটা রাখি বেসিক্যালি বুঝার জন্য যে সিমান্টিক জিনিসটা বা সিমান্টিক মিনিং বা সিমান্টিক অ্যানালাইসিস এই জিনিসটার মিনিংটা কি। যেমন ধরেন এখানের মধ্যে একটা রুল দেখতেছি যে অ্যাস ইকুয়ালস অ্যাস হ্যাশ এ। এখন আপনারা যদি এই রুলটা না দেখেন, ঠিক আছে, তাইলে দেখেন আপনাদের কাছে মনে হচ্ছে আচ্ছা অ্যাস ইকুয়াল অ্যাস হ্যাশ এ, এটা দিয়ে আমি করবোটা কি? অবভিয়াসলি আপনার মাথায় আসছে যে এটা দিয়ে তো আমি তো এটার মিনিং জানি না, বা এটা দিয়ে অ্যাকচুয়ালি কিছু করা যাবে নাকি বা কি করব, ঠিক না? তখন আসলে আপনাকে কি করতে হবে, এই যে এখানে মিনিংটা দেখতে হবে, ঠিক আছে? এই মিনিংটা দেখতেছেন যে এটার মানে হচ্ছে আসলে এস এর ভ্যালু আর এ এর ভ্যালুটাকে গুণ করা, তার মানে এখানে হ্যাশটা দিয়ে জাস্ট গুণ করা বোঝাচ্ছে,
ঠিক আছে, জাস্ট মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে যে এস এর ভ্যালুর সাথে এ এর ভ্যালু মাল্টিপ্লাই হয়ে এস এর ভ্যালুতে রাখা, এখানে হ্যাশটা দিয়ে জাস্ট এই মাল্টিপ্লিকেশনটা বোঝাচ্ছে। আপনার কাছে জিনিসটা কি, যেহেতু জানতেছেন না এই রুলটা ছাড়া আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছিল, তো এখানেই হচ্ছে যে সিমান্টিক অ্যানালাইসিস এর কাজ, এই সেম কাজ যেটা এখন এই রুলটা আপনার ক্ষেত্রে যে সুবিধাটা করছে কম্পিউটারের ক্ষেত্রেও সেম কাজটাই করে। তেমনি এস এর ক্ষেত্রে আরেকটা রুল আছে এখানে দেখেন পরের লাইনে, যেটা হচ্ছে যে এস হ্যাশ এ অর এ, এটা সাধারণত আমরা এতদিন এইভাবে লিখে আসছি, ঠিক আছে, এস হ্যাশ এ অর এ, ঠিক আছে, এটা এখানে পরের লাইনে লেখা, কারণ এইটা যেহেতু একটা সেপারেট রুল তার মানে এটারও তো একটা মিনিং দিতে হবে, এটার মিনিংটা হচ্ছে কি এর ভ্যালুটা এস এর ভ্যালুতে স্টোর করা, বা এস এর ভ্যালুটা হচ্ছে এখন থেকে এ এর ভ্যালু, ঠিক আছে। আর সেম ভাবে এ ইকুয়ালস এ এন্ড বি, ঠিক আছে, এখন এ এন্ড বি মানে কি, আসলে এখানে এডিশন বোঝাচ্ছে, ঠিক আছে, তার মানে এন্ডটা দিয়ে আসলে এখানে কি এডিশনটা বোঝাচ্ছে সেম। আর বি থেকে আইডি তার মানে কি বি এর ভ্যালুটা হবে অ্যাকচুয়ালি লেক্সিক্যাল অ্যানালাইসিস, লেক্সভ্যাল মানে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস থেকে যে ভ্যালুটা আসবে, দ্যাট মিন্স ডিরেক্ট যে ভ্যালুটা আমরা দিব সেই ভ্যালুটা, ঠিক আছে। এখান থেকে সাধারণত কোয়েশ্চেন আসে যে এরকম, যে এইখানে গ্রামারটা দেয়া আছে, এই গ্রামার থেকে এই জিনিসটা ইভালুয়েট করে আউটপুট কি হবে, এটা আমরা আসতেছি, আমি এক্সাম্পল পরে দিয়ে রাখছি। আচ্ছা, সিমান্টিক এরর, সিমান্টিক অ্যানালাইসিসের যে ভুলগুলো ধরে সেগুলো হচ্ছে যে সিমান্টিক এরর, এবং সিমান্টিক অ্যানালাইসিস হচ্ছে সেই প্রথম ধাপ, যে ধাপটা অ্যাকচুয়ালি আমার সবচেয়ে ক্লোজলি সিম্বল টেবলের সাথে কাজ করে। সিম্বল টেবল, সিম্বল টেবলের যদি আপনাদের মনে থাকে এখানের মধ্যে আমরা কিছু ধাপ লিখছিলাম, আপনাদের যদি মনে থাকে লেক্সিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, এরকম করে একটা চার্ট লিখছিলাম আপনাদের, যেটা অ্যাসাইনমেন্ট 1-এও ছিল, আবার আপনাদের মিড টার্মেও কিন্তু ছিল, ঠিক আছে। এখানের মধ্যে একটা টেবল দিছিলাম যদি আপনাদের মাথায় থাকে, ঠিক আছে, যেখানের মধ্যে কি থাকতো কোন একটা ভেরিয়েবলের টাইপ, ঠিক আছে, প্রথমে এখানে অ্যাড্রেস থাকতো 1, তারপরে থাকতো ভেরিয়েবলের নাম, তারপরে ভেরিয়েবলের টাইপ ইন্টিজার নাকি হাবিজাবি, তারপরে তার স্কোপ বলছিলাম যদি আপনাদের মনে থাকে। সো এই টেবলটা ছিল কি সিম্বল টেবল, এই সিম্বল টেবলের সাথে সবচেয়ে ক্লোজলি কাজ করা হচ্ছে যে সিমান্টিক অ্যানালাইসিসের এই পার্টটা বা এই ফেজটা। তো যেহেতু আমার সিম্বল টেবলের সাথে সবচেয়ে ক্লোজলি কাজ করে, তাহলে চিন্তা করে দেখেন যে সিম্বল টেবলের সাথে যে ভুলগুলো বা সিম্বল টেবল যে ভুলগুলো অ্যাকচুয়ালি ধরতে পারবে সেগুলোই হচ্ছে যে সিমান্টিক অ্যানালাইসিস সবচেয়ে ভালোভাবে ধরতে পারবে। কি কি ধরতে পারবে দেখি। প্রথমে আসে টাইপ মিসম্যাচ, তার মানে হচ্ছে আপনি একটা কথার কথা একটা ইন্টিজার টাইপের সাথে একটা স্ট্রিং টাইপ অ্যাড করে দিলেন, ঠিক আছে, যেহেতু আমার সিম্বল টেবলের মধ্যে প্রত্যেকটা ভেরিয়েবলের, ঠিক আছে, প্রত্যেকটা ভেরিয়েবল এবং তার টাইপ লেখা থাকে, তার মানে কি আমার সিমান্টিক অ্যানালাইসিসের এই ফেজের মধ্যে কিন্তু টাইপ মিসম্যাচটা ধরা যায়, যে আমি এ প্লাস ধরেন একটা স্ট্রিং লিখলাম সি ডি ই, ঠিক আছে, ধরেন এটা অ্যাড করলাম, তখন আমার যখন এটা কম্পাইল হতে যাবে, এটা যখন আমার চেক করবে যে সিম্বলটা বলে এটা তো ইন্টিজার, তখন হচ্ছে যে এই ভুলটা ধরা যাবে যে হ্যাঁ এখানে তো টাইপ মিসম্যাচ হয়ে গেছে, ইন্টিজারের সাথে আমার স্ট্রিংটা অ্যাড করা যায় না। তেমনি হচ্ছে আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল, কোন একটা ভেরিয়েবল যদি আমার সিম্বল টেবলের মধ্যে মিসিং থাকে, ঠিক আছে, কিন্তু আমি ওইটার সাথে দেখা গেছে যে 10 অ্যাড করে বসে আছি, ঠিক আছে, তাহলে সেটাও এটা কি আমার এখানের মধ্যে এই ফেজের মধ্যে ধরা যাবে। রিজার্ভড আইডেন্টিফায়ার মিসইউজ, রিজার্ভড আইডেন্টিফায়ার মিসইউজ মানে আমার কিওয়ার্ডের ব্যবহার, ঠিক আছে, যদি কোনো একটা কিওয়ার্ড যেমন ধরেন রিটার্ন একটা কিওয়ার্ড, এটাকে আমরা কি আর সাধারণ ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, আমরা রিটার্ন +5 লিখতে পারি না, ঠিক আছে। সো রিটার্ন +5 এরকম যখন আমি চেক করতে যাব, কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে রিজার্ভ কিওয়ার্ড যেগুলো সেগুলো আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের যে সিম্বল টেবল সেখানের মধ্যে স্পেশালি রিজার্ভ থাকে বা আলাদা করে দেওয়া থাকে। মাল্টিপল ডিক্লারেশন অফ এ ভেরিয়েবল ইন এ স্কোপ, মানে কোনো একটা সেম ফাংশনের মধ্যে কোনো একটা ফাংশন ধরেন এফ, এটার মধ্যে এই স্কোপের মধ্যে আমি এই এ নামের ভেরিয়েবলটা 2বার ডিক্লেয়ার করছি, যদিও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখন এটাকে অ্যাকসেপ্ট করে, কোনো কোনো ল্যাঙ্গুয়েজ এখনো এই জিনিসটাকে এরর হিসেবে থ্রো করে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে যে আমার সিমান্টিক এররের কাজ, যে আমি যদি একই জায়গায় 2বার হচ্ছে যে ইন্টিজার এ ডিক্লেয়ার করি। আবার এটা হতে পারে অ্যাক্সেসিং এন্ড আউট অফ স্কোপ ভেরিয়েবল, দ্যাট মিনস আমার এমন একটা ভেরিয়েবল
যেটা ধরেন আমি f2 নামে এখানে একটা ফাংশন খুলছি বা একটা ফাংশন লিখছি, যেখানের মধ্যে হচ্ছে যে আমার ইন্টিজার p আছে, ঠিক আছে, এবং সেটা ব্যবহার করতে যাচ্ছি কি এই ফাংশনের ভিতরে, ঠিক আছে। আমার সিম্বল টেবিলের মধ্যে কিন্তু লেখা থাকবে যে এই সিটা আমার ফাংশন f2 এর ভিতরে ব্যবহারযোগ্য, বা এটার স্কোপ হচ্ছে যে ফাংশন f2 এর ভিতরে, f এর ভিতরে না, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে যেহেতু সিম্বল টেবিলের মধ্যে থাকে, সো সিম্বল টেবিলের ওই ভুলগুলো হচ্ছে যে এই সিমান্টিক অ্যানালাইসিস এর এই ফেজের মধ্যে ধরা দেয়। আচ্ছা, এবার আসি হচ্ছে যে ইনহেরিটেড এন্ড সিনথেসাইজড অ্যাট্রিবিউটস। ইনহেরিটেড আর সিনথেসাইজড অ্যাট্রিবিউটস কি জিনিস? প্রথমেই আসি ইনহেরিট এই ওয়ার্ডটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, ঠিক আছে। পিতা হতে প্রাপ্ত পুত্রের জিনিস, ঠিক আছে, পিতা হতে প্রাপ্ত পুত্রের জিনিসগুলো, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমি আমার বাবা থেকে বা মা থেকে যে জিনিসগুলো পেয়ে আসছি, রাইট। এখানের মধ্যেও সেম জিনিস, ইনহেরিট অ্যাট্রিবিউট মানে মনে করেন আমরা যদি একটা রুল বা একটা প্রোডাকশন রুল যদি এরকম দেখি যে এস পি কিউ আর, ঠিক আছে। তার মানে এস থেকে যদি কোনো একটা, এখানের মধ্যে বুঝতে পারতেছেন এস কে কি বলা হয়, প্যারেন্ট নোড। এই জিনিসটাকে যদি আমরা ট্রি আকারে বা সিনট্যাক্স ট্রি আকারে লিখতে চাই, তাহলে জিনিসটা দ্বারা কি, এস থেকে পি দেন কিউ দেন আর, রাইট। এস হচ্ছে আমার এখানে বলা হয় কি প্যারেন্ট নোড। এখন প্যারেন্ট নোড থেকে কোনো একটা কিছু, ঠিক আছে, সেটা ভ্যালু বা কোনো একটা ইনফরমেশন যদি বলি, ঠিক আছে, ইনফরমেশন যদি আমার চাইল্ড নোডের দিকে যায়, ঠিক আছে, বা প্যারেন্ট নোডের কোনো একটা ইনফরমেশন যদি চাইল্ড নোড ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তার মানে প্যারেন্টের ইনফরমেশন চাইল্ড ইউজ করতেছে, বা প্যারেন্টের কোনো একটা অ্যাট্রিবিউট মানে কি উপাদান, ঠিক না। তো এই আমার প্যারেন্টের কোনো একটা উপাদান চাইল্ড যদি ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি ইনহেরিটেড অ্যাট্রিবিউট, ঠিক আছে, ইনহেরিট করছে। তাহলে সিনথেসাইজ কি জিনিস সেটা ইজিলি বুঝতেই পারতেছেন যে সিনথেসাইজের ক্ষেত্রে আমার কি হবে, জাস্ট চাইল্ডের কোনো একটা কিছু, ঠিক আছে, চাইল্ডের কোনো একটা উপাদান বা চাইল্ডের কোনো একটা ভ্যালু বা ইনফরমেশন আমার প্যারেন্ট ইউজ করতেছে, ঠিক আছে, বা অ্যাস ইউজ করতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার এটাকে বলা হয় সিনথেসাইজড অ্যাট্রিবিউট। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ইনহেরিট অ্যাট্রিবিউট এমন না যে শুধুমাত্র অ্যাস থেকেই নিতে হবে, এটা কিন্তু সিবলিং থেকেও নিতে পারে, ঠিক আছে। তার মানে কিউ চাইলে পি থেকে নিতে পারে, আর আর চাইলে কিউ থেকে নিতে পারে। আবার এখানের মধ্যে রাইট টু লেফট হয় না, লেফট টু রাইট হয়, ঠিক আছে। মানে সিবলিং থেকে নিতে হলে সে তার বাম দিকে সিবলিং থেকে নিতে পারে। তার মানে হচ্ছে যে কিউ পি থেকে নিতে পারবে, কিন্তু কিউ আর থেকে নিতে পারবে না, ঠিক আছে। কিউ এই পি থেকে নিতে পারবে, কিন্তু আর থেকে নিতে পারবে না, আর কিউ থেকে নিতে পারবে, ঠিক আছে। সো আমার ইনফরমেশনের ফ্লোটা এদিকে হয়, ঠিক আছে। সো এই তো, এটা হচ্ছে যে আমার সিনথেসাইজ অ্যাট্রিবিউট আর ইনহেরিটেড অ্যাট্রিবিউট। এদের মধ্যে পার্থক্যটা একটু আমরা দেখি। প্রথম পার্থক্যটা আপনারা অলরেডি দেখে ফেলছেন বা বুঝছেনই, যে অ্যাট্রিবিউট অফ এ নোড দ্যাট আর কম্পিউটেড ফ্রম দা অ্যাট্রিবিউটস অফ ইটস চিলড্রেন। সিনথেসাইজের কথা বলছি, ঠিক আছে। তার মানে চাইল্ড থেকে যেগুলো পাচ্ছে সেগুলো হচ্ছে যে আমার সিনথেসাইজড অ্যাট্রিবিউট, আর যেগুলো প্যারেন্ট থেকে চাইল্ড পাচ্ছে সেটা হচ্ছে যে আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট। আচ্ছা, ডিরেকশন অফ ফ্লো কি হবে? ডিরেকশন অফ ফ্লো হচ্ছে যে সিনথেসাইজের বটম আপ, ঠিক আছে। যেমন ওই যে যেটা দেখালাম, এস থেকে যদি পি কিউ আর হয়, আমার এখানের মধ্যে কি হচ্ছিল, ইনহেরিটেডের ক্ষেত্রে এভাবে হচ্ছে, তার মানে হচ্ছে টপ ডাউন, উপর থেকে নিচের দিকে আসতেছে। আর সিনথেসাইজের ক্ষেত্রে তাহলে কি হবে, বটম আপ, ঠিক না, তাহলে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, ডিপেন্ডেন্সি, তাহলে সিনথেসাইজ যেহেতু আমার আলটিমেটলি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে এখানে ডিপেন্ডেন্সিটা কাদের মধ্যে হচ্ছে, যে আমার এস পিকিউআর এর উপরে ডিপেন্ডেন্ট, তার মানে চাইল্ডের উপরে, চাইল্ড নোডের উপরে ডিপেন্ডেন্ট। আর এই ক্ষেত্রে হচ্ছে যে তোমার আপনাদের ইনহেরিটেড অ্যাট্রিবিউটের মধ্যে হচ্ছে আমার প্রত্যেকটা নোড, মানে এই নোডগুলো হচ্ছে যে আমার প্যারেন্টের উপরে নির্ভরশীল, ঠিক আছে, প্যারেন্ট থেকে আমার ইনফরমেশনটা আসতেছে। আচ্ছা, এবার আসি, এটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট, কমন ইউসেজ।
আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা মানে সিনথেসাইজ এট্রিবিউট আর ইনহেরিটেড এট্রিবিউট আমার তাহলে এই দুইটা উপর থেকে নিচে নিচে থেকে উপরে এরকম হচ্ছে কেন? এরকম হওয়ার কারণ হচ্ছে ধরেন আমি যদি একটা ট্রির কথা যদি চিন্তা করি, ধরেন 3 × 5 + 2, ঠিক আছে, আমি যদি ইকুয়ালস টু ধরেন এক্স, ঠিক আছে, এরকম কিছু একটা ধরেন বানাইছে কথার কথা, তাহলে এটা ট্রিটা কিরকম হবে বেসিক্যালি ইনটু এক্স, ঠিক আছে, এদিকে গিয়ে কথার কথা ধরেন প্লাস বা ইনটু যেটা হলো 3 × 5 বা ওরকম করে করে এভাবে যাবে। আচ্ছা, এখন এখানের মধ্যে যদি আমার প্যারেন্ট নোডে কোনো একটা চেঞ্জ আসতে হয় তাহলে আমার কি হচ্ছে যে আমার 3 × 5 তার মানে এখান থেকে গুণ হয়ে হয়ে বা নিচ থেকে উপরের দিকে অপারেশন হয়ে হয়ে কিন্তু উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। তার মানে নিচের দিকে আগে কম্পিউট হচ্ছে, কম্পিউট করে ভ্যালু গুলো উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে যে আমার কি জিনিসটাকে পুরোটা এক্সিকিউশন আমার শেষ হচ্ছে, রাইট। আমার নিচের দিকে আগে যে অপারেশন গুলো আছে সেটা ইনটু হোক প্লাস হোক সেগুলো করে আস্তে আস্তে ভ্যালু গুলো উপরের দিকে যাচ্ছে। তার মানে এই ধরনের ক্ষেত্রে যেখানের মধ্যে আসলে রেজাল্ট প্রপাগেট করতে হবে সেসব ক্ষেত্রে হচ্ছে যে আমার সিনথেসাইজ এট্রিবিউট ইউজ হয়। এখন ইনহেরিটেড এট্রিবিউট তাহলে কোথায় ইউজ হয়? ইনহেরিটেড এট্রিবিউট তখন ইউজ হয়, সরি, তখন ইউজ হয় যখন ধরেন আমার টাইপের একটা ব্যাপার আসতেছে। টাইপের ব্যাপার মানে কি? মনে করেন ইন্টিজার এ, ঠিক আছে। এবার কোনো একটা জায়গায় আমি ধরেন কোনো একটা জায়গায় আমি সি ইকুয়াল এ প্লাস সি ইকুয়াল এ লিখছি, এ প্লাস না যায় আরেকটাতে না যায়, সি ইকুয়াল এ লিখছি উইদাউট এনি ডিক্লারেশন বা কিছু, ঠিক আছে। যে আচ্ছা ধরেন এটাকে ফ্লোট দিই, এটা ফ্লোট আর সিটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। সিটা আমার ইন্টিজার আর এটা হচ্ছে আমার ফ্লোট। কিন্তু যখন আমি এই এর ভ্যালুটা সি তে নেওয়ার ট্রাই করতেছি তখন অবশ্যই আমার কি সি এর ভ্যালুটাকেও ফ্লোট হতে হবে অবভিয়াসলি, ঠিক না? কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে অটো টাইপ কনভার্সন হয়ে যায়, বেশ কিছু অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা অটো টাইপ কনভার্সন হয়, ঠিক আছে। এই অটো টাইপ কনভার্সন জিনিসটা কেন হয়? কারণ হচ্ছে যে আমার এ হচ্ছে সিম্পলি আমার যে প্যারেন্ট আছে, যে এ আছে, সেই এ এর টাইপটা নিজের মধ্যে নিয়ে নিছে, ঠিক না? তার মানে হচ্ছে এই এ থেকে আমার তার ভেরিয়েবল টাইপটা নিচে সি এর মধ্যে পাস হয়েছে, ঠিক আছে। এই ধরনের টাইপ ইনফরমেশন গুলো বা স্কোপ ইনফরমেশন, যে আমার কোন একটা ভেরিয়েবল যেটা হচ্ছে যে কোন একটা স্কোপের মধ্যে লেখা আছে উইটার স্কোপ, ঠিক আছে, এই ধরেন এটা এই এ এর স্কোপ, এই ভেরিয়েবলের স্কোপটা সি এর মধ্যে যদি পাস হয় তাহলে হচ্ছে যে আমার এই ধরনের ইনফরমেশন গুলোর ক্ষেত্রে আমার ইনহেরিটেড এট্রিবিউটটা ইউজ হয়। আচ্ছা, এটা টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে যে এটা আলটিমেটলি কমন ইউসেজেরই আরেক ভাবে লেখা, যে ইভ্যালুয়েটিং এক্সপ্রেশন আর কম্পিউটিং ভ্যালুস, আর এটা হচ্ছে টাইপ ডিক্লারেশন অথবা ভেরিয়েবলের স্কোপ যেটা সেটাকে হচ্ছে যে পাস করা হচ্ছে যে এইটার ইনহেরিটেড এট্রিবিউটের কাজ। আচ্ছা, এবার আসি হচ্ছে এসডিটি অ্যাপ্রোচ, মানে হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। এটার অ্যাপ্রোচটা কি, এটা কিভাবে করা হয়? প্রথম ধাপ কনস্ট্রাক্টর পার্স ট্রি, সেকেন্ড ধাপ কম্পিউট দ্য ভ্যালুস, এতটুকুই, ঠিক আছে। পার্স ট্রিটাকে বানাও, এরপরে হচ্ছে কম্পিউট দ্য ভ্যালু অফ অ্যাট্রিবিউটস। দেখি এবার ডাইরেক্ট আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, মনে করেন যেটা এটা হচ্ছে সেম সেই গ্রামারটা যেটা কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি, ঠিক আছে। তো আমাকে ধরেন এই গ্রামারটা দেয়া আছে, ঠিক আছে। আমাকে বলা হচ্ছে যে এই গ্রামারটা ইউজ করে এটা ইভালুয়েট করে আমার বলতে যে আমার আউটপুটটা কি হবে, এটার গ্রামারটা ইউজ করে এটা ইভালুয়েট করে আমার আউটপুটটা কি হবে। তাহলে আমাদের এসডিটি অ্যাপ্রোচ কি? ফার্স্টে কনস্ট্রাক্টর পার্স ট্রি, তার মানে একটা পার্স ট্রি বা সিনট্যাক্স ট্রি বানাতে হবে যে ট্রিটা অ্যাকচুয়ালি এটাকে নিতে পারবে, এটাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে আমাদের পার্স ট্রি বানাতে তো আমরা অলরেডি জানি, তাও একবার দেখি। তাহলে এস, ঠিক আছে, এস থেকে তাহলে এস হ্যাশ এ, যেহেতু আমার এখানে হ্যাশটা ইউজ হচ্ছে, তাহলে এস থেকে এস দেন হ্যাশ
তারপর এখানে এ। ওকে ফাইন। এরপরে কি এস হ্যাশ এ, দেন এখানে একটা এন্ডও দেখতেছি, রাইট? তাহলে এন্ড আসতেছে কি এ থেকে, তাহলে এ থেকে এ এন্ড বি। ওকে, আবার তাহলে এস থেকে এ, এ থেকে আমার বি, বি থেকে আইডি, এভাবে তো আমরা যেতে পারি। তাহলে এস থেকে এ, এ থেকে বি, বি থেকে আইডি। ঠিক আছে, সেম ভাবে আছে এখানেও এ থেকে বি, বি থেকে আইডি, আর এখানে বি থেকে আইডি। ঠিক আছে, গেলাম। এখন তাহলে আমি কি এখানের মধ্যে বসাতে পারবো? তাহলে আইডি হচ্ছে 5, তাহলে এই আইডি থেকে 10 হচ্ছে আমি লিখতে পারি 3, এবং এই আইডি থেকে 10 লিখতে পারি 4। ঠিক আছে, এবং হ্যাশের মিনিংটা কি দেখেন, এটা একটা এক্স ভ্যালু বসাইছি। হ্যাশের মিনিংটা হচ্ছে যে ইনটু, দেখছেন? তাহলে হ্যাশের এখানে মিনিংটা ইনটু বসাই দিলাম। এন্ড এর মিনিংটা হচ্ছে আমার প্লাস, তাহলে এখানে মধ্যে প্লাস বসাই দিলাম। এবার তাহলে আমার পুরো সিনট্যাক্স ট্রি যেটা, সেই সিনট্যাক্স ট্রিটা আমার বানানো শেষ হয়েছে। এখন তাহলে এক্সিকিউট যদি করি, তাহলে এক্সিকিউট হবে নিচের থেকে, এখানের মধ্যে দিই হচ্ছে প্লাস, এটা তো সেম এইটাই, আর হ্যাশেরটা হচ্ছে যে ইনটু। এখন নিচ থেকে যদি আমি করতে যাই, তাহলে হচ্ছে দেখেন আগে কিন্তু এখানে প্লাসটা এক্সিকিউট হবে। আমাদের রিয়েল ওয়ার্ল্ডের নিয়ম যাই হোক না কেন, পার্স ট্রিতে, এটা একটু ভালো করে শুনে রাখেন, নিয়ম নিয়ম অনুযায়ী আমাদের রিয়েল ওয়ার্ল্ডে টেকনিক্যালি ইনটু আগে ইমপ্লিমেন্ট হয়, কিন্তু পার্স ট্রিতে আপনার যেটা আসছে সেটা অনুযায়ী আপনার নিচে যেটা হবে আগে সেটা আগে আমার এক্সিকিউট হবে, নিচে যেটা আগে সেটা আগে এক্সিকিউট হবে। যেমন এখানের মধ্যে হচ্ছে আমার প্লাস আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমার প্লাস যেহেতু ইনটু এর নিচে আছে, তার মানে প্লাসটা কিন্তু আগে হবে। তার মানে আমরা চাইলে এই জিনিসটাকে অনেকটা এভাবে লিখতে পারি। আমি জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে এভাবে বোঝানোর জন্য এভাবে লিখছি 5 × 3 + 4, যেখানে 3 + 4টা অ্যাকচুয়ালি ব্র্যাকেটে, ঠিক আছে? কারণ আমার 3 + 4টা আগে এক্সিকিউট হবে। ঠিক আছে, তাহলে এখন আমি ট্রাভার্স যদি করি, তাহলে 3 + 4, ঠিক আছে, এটা যেহেতু নিচে তাহলে এটা উপর দিকে হয়ে 7 আসছে। ঠিক আছে, দেন হচ্ছে যে কি 5 × 7, ঠিক আছে, তার মানে হচ্ছে যে এখানে 35 আসছে। ঠিক আছে, তাহলে আমার এটার আউটপুট হচ্ছে অ্যাকচুয়ালি 35। বুঝা গেছে? এখানে কারো কোনো কনফিউশন আছে? জি স্যার, বুঝা গেছে। ওকে, এটা ছিল হচ্ছে যে আমার প্রত্যেকটা সিম্বল, আর এটা হচ্ছে তার মিনিং। ঠিক আছে, আমার এই দেখেন এখানে মধ্যে ইভালুয়েট করার সময় হচ্ছে কি আমি ওই এই সিম্বল গুলো ইউজ করছি, কিন্তু এক্সিকিউট করছি কোনগুলা, এই জিনিসগুলা। ঠিক আছে, আচ্ছা এবার আসি এটা, এটা হচ্ছে যে আরেকটা এক্সাম্পল। সো এখানের মধ্যে দেখেন আমার কিন্তু কোনো প্লাস ইনটু বা এরকম কিছু নাই। এখানের মধ্যে অ্যাকশনটা হচ্ছে প্রিন্ট এফ করতে, এখানে জাস্ট প্রিন্ট করতে বলছে, এখানে আমার কিন্তু প্লাস ইনটু এসব কিছু করতে বলা নেই। তাহলে আমি কিভাবে করবো? তাহলে আমাকে এটা ইনভ্যালুয়েট করতে বলছে এ এ ডিবিসি। ঠিক আছে, তার মানে আমাকে একটা পার্স ট্রি বানাতে হবে, যে পার্স ট্রিটা কি এই এ এ ডিবিসি এটাকে নিতে পারবে, রাইট? তাহলে আমি এটাকে যদি লিখি, এই যে এস, এস থেকে হচ্ছে আমার নিচে এ হচ্ছে এ এন্ড হচ্ছে যে এস, এই রুলটা অনুযায়ী। কোন রুলটা? এটা। ঠিক আছে, দেন হচ্ছে যে আমার এ থেকে হচ্ছে যে এ আসছে, এইটার অ্যাকসেপ্ট হলো, দেন এই এস থেকে আবার হচ্ছে এ বি, সেকেন্ড রুলটা দিয়ে, এই সেকেন্ড রুলটা দিয়ে, দেন হচ্ছে যে এই এ থেকে আবার এ, দেন বি থেকে হচ্ছে যে ছোট হাতের ডি, এই রুলটা ইউজ হলো, দিয়ে এ দেখেন এ এ ডি বি। এখানের মধ্যে তাহলে আউটপুটটা কিভাবে হচ্ছে, বা এখানে আউটপুট তাহলে কিভাবে ডিটারমাইন হয়েছে? এটা এভাবে হয়েছে, যখন আপনি ট্রাভার্স করতেছেন, ঠিক আছে, তখন ট্রাভার্স করতে গিয়ে কোন জিনিসটা আসলে হচ্ছে, যেমন প্রথমে এই এটা আসলো, ঠিক আছে, তার মানে আপনি কোন রুলটা ইউজ করছেন? এ থেকে এ আসার রুলটা। এ থেকে এ আসার রুলটা কি ছিল? প্রিন্ট এফ 3, তার মানে হচ্ছে যে 3 প্রিন্ট করা। ঠিক আছে,
আচ্ছা, এরপরে এটার পরে আমার এই রুলটা আসছে, আমি কিন্তু একদম লিফ অনুযায়ী আগাবো, লিফ দিয়ে। আবার এটা আসছে, এখানেও দেখেন এ থেকে এ, এই রুলটা কিন্তু ইউজ হয়েছে, ঠিক আছে? তার মানে এ থেকে এ, এই রুলটা আমার কি এই, তাহলে আবার 3। আচ্ছা, এরপরে এর ডি তে আসি, এখনো কিন্তু আমার ডিটা থেকে বি থেকে কিন্তু ডি আসে নাই, আমার এটা আগে এক্সিকিউট হয়ে আসতে হবে, রাইট? তাহলে আবার এখানে আসলাম, এখানেও সেম, বি থেকে কিন্তু এই বিটা আসে নাই, এখনো রুলটা আমি এক্সিকিউট করতে পারি না, কারণ আমার আগে এটা এক্সিকিউট হয়ে আসতে হবে। আচ্ছা, এবার এখানে আসছি, সি থেকে সি, তাহলে এটা এক্সিকিউট হয়েছে, তাহলে সি থেকে সি, তার মানে প্রিন্টএফ 6, তাহলে 6। এবার কিন্তু এখানের মধ্যে রেজাল্ট আসছে, এবার এই রেজাল্টটা দিকে আমার এই বিটা এবার এক্সিকিউট হতে পারবে, তাহলে বি থেকে বিসি, এই জিনিসটা হয়ে আমার এখানে আসতেছে, তাহলে হচ্ছে আমার কি এই যে প্রিন্টএফ 4, ঠিক আছে? এরপরে এইটা এক্সিকিউট হয়ে এখানে আসতেছে, আমার ডিবি, তার মানে প্রিন্টএফ 5। দেন এখান থেকে এই এবি, এই রুলটা দিয়ে আসতেছে, দ্যাট মিনস প্রিন্টএফ 2, এবং লাস্টে এই এস থেকে এএস, তার মানে প্রিন্টএফ 1। এটা হচ্ছে তাহলে আমার আউটপুট এই অ্যাকশন অনুযায়ী। এটা বোঝা গেছে? স্যার এখানে সিটা আগে এক্সিকিউট হয় না কেন, রাইট লিফ নোটটা? মানে আমার একদম শুরুটা এখানে কেন হয় নাই? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে লেফট থেকে রাইটের দিকে যায়, ঠিক আছে? এক্সিকিউশন গুলো লেফট থেকে রাইটের দিকে যায়, কিন্তু যখন আমার এক্সিকিউশন শুরু হবে, এক্সিকিউশনে হচ্ছে নিচেরটা আগে এক্সিকিউট হবে। যেমন ধরেন আপনি যদি এখানের মধ্যে একবার দেখেন, এটাতে একটু ক্লিন করি। আচ্ছা, এখানে ধরেন আগে আসি আইডি, ঠিক আছে? এখানে বি থেকে আইডি, এটা আমার তো জাস্ট নর্মাল, এটা কোনো অপারেশন না। এখানে আমি আসলাম, এটাও কোনো অপারেশন না, এখানে বি থেকে আইডি, তার মানে এখানে আমাদের 5 আসছে জাস্ট, ওকে ফাইন। এখানের মধ্যে আমার 3 আসছে জাস্ট, ওকে ফাইন। এখন এখানে আসছে 4, ওকে ফাইন। তার মানে এখানের মধ্যে আমার যেহেতু এই রুলটা আসছে এক্সিকিউট হয়ে এখানের মধ্যে 4 আসলো, ওকে। এখন দেখেন নিচে আমি কিন্তু লিফ বাই লিফ যাচ্ছি, ঠিক আছে? লিফ বাই লিফ। তাহলে এবার এখানে আসছি, এবার এটাও কিন্তু ডিরেক্ট রুল, এ থেকে বি, এটাও কিন্তু ডিরেক্ট রুল, তাহলে এই ডিরেক্ট রুল অনুযায়ী এটাও এখানে আসছে। এবার কিন্তু এটা এক্সিকিউট আগে হবে, ঠিক আছে? কারণ আমার এটা থেকে যদি প্লাস ধরি বা এখানের মধ্যে প্লাস লিখি, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তাহলে কিন্তু দেখেন আমার ইনটুটা কিন্তু এখানে, ঠিক আছে? ইনটুটা তো তখন কাজ করবে যদি আমার আগে এ এর ভ্যালুটা রেডি হয়। এ এর ভ্যালুটা কখন রেডি হবে? যদি আগে নিচ থেকে এগুলোর ভ্যালু গুলো উপরের দিকে উঠে। এখন এটার ভ্যালুটা এখানে গেল, ধরেন এটার ভ্যালুটাও এখানে গেল, কিন্তু আমার এখানে তো এর ভ্যালুটাই আমার রেডি না, এই জন্য আমার হচ্ছে বাম থেকে হচ্ছে ডান দিকের দিকে আগে যাবে, লিফ বাই লিফ যাবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখানের মধ্যে আরেকটা এক্সাম্পল আছে, এটা আপনারা ট্রাই করে দেখেন, এটা এক্সাক্ট সেম, যে রুলটা বলছি সেই অনুযায়ী হচ্ছে যে আগাবে। আচ্ছা, এখানের পরে আমি ইন্টারমিডিয়েট কোড, সরি, সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন, এটা অনেক ছোট করে জাস্ট যতটুকু দরকার বা যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু রেখে বাকিটা বাদ দিয়ে দিছি। তো এই তো, এখন হচ্ছে যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ইন্টারমিডিয়েট কোড জেনারেশন হচ্ছে যে যদি আমরা এটার লজিক্যাল স্ট্রাকচারটা দেখি, তাহলে হচ্ছে আমার পার্সার, স্ট্যাটিক চেকার এসবের পরে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা আসে। মনে আছে আপনাদেরকে আমি একটা যে এই ফ্লো চার্টটা যে দেখাইছিলাম, ওই ফ্লো চার্টে কিন্তু একটা জিনিস ছিল, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, ঠিক আছে? ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড, ঠিক আছে? এভাবে করে দেখাইছিলাম। ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এর মধ্যে পার্থক্যটা কি ছিল? যে ফ্রন্ট এন্ড জিনিসটা কম্পাইলেশনের ক্ষেত্রে, ফ্রন্ট এন্ড জিনিসটা সবগুলো কম্পাইলারের ক্ষেত্রে, সরি, সবগুলো মেশিনের ক্ষেত্রে আমার সেম থাকে। মনে করেন আমার মেশিন আছে অনেকগুলো, ধরেন কম্পিউটার 1, ঠিক আছে? ধরি C1, C2, অনেকগুলো কম্পাইলার আছে, সরি, অনেকগুলো কম্পিউটার আছে, ঠিক আছে? এই সবগুলো কম্পাইলারে আমার যে কোডটা লিখবো, ওই কোডটা ধরেন আমার সেম থাকতেছে, যে ইনক্লুড stdio.h, conio.h, int main, হাবিজাবি দিয়ে আমরা এডিটরের মধ্যে যা লিখতেছি ওগুলো হচ্ছে যে সেম থাকতেছে। সমস্যা হচ্ছে একটা
পরে গিয়ে আমি ওই ডট সিটা নিয়ে আমি যদি আরেকটা কম্পিউটারে চাই, শুধু ডট সি ফাইলটা আরেকটা কম্পিউটারে চালাই, তখন ওটা আর আগের মতো একটা কম্পিউটারে যদি কম্পাইল করি সেটা আরেকটা কম্পিউটারে গিয়ে কাজ করে না, ঠিক না? তার মানে যে পার্টটুকু হচ্ছে আমার ঠিক থাকে, টেক্সট এডিটরের যে পার্ট পর্যন্ত আমার জিনিসগুলো ঠিক থাকে, সেগুলো হচ্ছে যে ফ্রন্ট এন্ডের আন্ডারে পড়ে। ঠিক আছে, যে আমি আমার যে টেক্সটটা লিখতেছি, যে কোডটা লিখতেছি, কতটুকু সিনট্যাক্স অ্যানালাইসিস, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার সেম থাকতেছে, ঠিক থাকতেছে। কিন্তু আমার প্রত্যেকটা কম্পিউটার বাই কম্পিউটারে ব্যাক এন্ডটা গিয়ে চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা কম্পিউটারে এই ব্যাক এন্ড পার্টটার জন্যই হচ্ছে যে আমার জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মাঝখানে হচ্ছে যে আমার ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা কাজ করে। ঠিক আছে, এই ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটাও কোনো কোনো জায়গায় দুই ভাগে ভাগ হয়ে থাকে। ঠিক আছে, এই ইন্টারমিডিয়েট কোড রিপ্রেজেন্টেশনটাও কোনো কোনো জায়গায় দুই ভাগে ভাগ হয়ে থাকে। দুই ভাগে ভাগ হয়ে থাকার মানে হচ্ছে যে এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা ভালো। যেমন ধরেন ফর লুপ, ঠিক আছে, ওয়াইল লুপ। যদি আমরা হাই লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে দেখি, হাই লেভেল ইন্টারমিডিয়েট কোড রিপ্রেজেন্টেশনে এই ফর লুপ, ওয়াইল লুপ এগুলো হচ্ছে যে যেরকম থাকার সেরকমই থেকে যায়। ঠিক আছে, যে ফর ওয়াইল এরকম করে থেকে যায়, মানে আপনি তখনও পরে বুঝতে পারবেন যে এখানে আসলে কি লেখা হয়েছে না লেখা হয়েছে। লো লেভেল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমার টার্গেট কোড বা বাইনারি কোডের সাথে আরো বেশি ম্যাচ করে। ঠিক আছে, যেমন ধরেন তখন আর ফর লুপটাকে ফর লুপ দেখা যায় না, তখন হচ্ছে আমাদের মেশিন কোডের মতো গো টু, ঠিক আছে, যদিও 100% মেশিন কোড না, বাট গো টু, তারপরে হচ্ছে ওয়াইল লুপ লিখলে ওটাও গো টু তে আসবে, ফর লুপ লিখলে ওটাও গো টু তে চলে আসবে, কারণ আমার অ্যাকচুয়ালি এটা কি একটা লুপ। ঠিক আছে, এই সবগুলোর মিনিং হচ্ছে যে গো টু লুপের মধ্যে চলে আসে। এটা হচ্ছে লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে আমাদের ওই 3 অ্যাড্রেস কোড যেটা আমরা দেখছিলাম, যে অ্যাড এফ, ঠিক আছে, অ্যাড R1, R2, ঠিক আছে, R2, এরকম করে যেগুলো দেখতেছিলাম সেগুলো হচ্ছে যে আমার বেসিক্যালি ভেরি লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। আমরা এত গভীরে যাব না, আমরা খুবই হাই লেভেল জিনিসগুলোকে দেখবো। এটা জাস্ট জানার জন্য, জেনে রাখা। আচ্ছা, ভেরিয়েন্স অফ সিনট্যাক্স ট্রি। আমাদের এই ইন্টারমিডিয়েট কোড রিপ্রেজেন্টেশনের জন্য আমরা সিনট্যাক্স ট্রি এর একটা ভেরিয়েশন ইউজ করি। ঠিক আছে, ওই ভেরিয়েশনটার নাম হচ্ছে যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, যেটার আরেকটা নাম হচ্ছে ড্যাক। ঠিক আছে, অনেকে যদি কেউ যদি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে অনেক ঘাটাঘাটি করে থাকেন, তাহলে আপনারা জানবেন যে টেনসরফ্লো যে আমাদের যে ফ্রেমওয়ার্কটা আছে, সেই টেনসরফ্লো ফ্রেমওয়ার্কটাও কিন্তু বেসিক্যালি এই ড্যাগ এর উপর বেস করে বানানো। ঠিক আছে, এই ড্যাগটার উপরেই বেস করে বানানো। সো এই ড্যাগ জিনিসটা কি, ঠিক আছে, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ এই জিনিসটা কি, এখানের মধ্যে এগুলো না পড়ে ডিরেক্ট হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাই। মনে করি এটা একটা এক্সাম্পল। ঠিক আছে, এই এক্সাম্পলে বলছে আমাকে a প্লাস a ইন্টু বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি ইন্টু ডি, এই জিনিসটার জন্য ড্যাগ আঁকতে বলছে বা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ আঁকতে বলছে। ওকে ফাইন, একটু করে বলি যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ আর সিনট্যাক্স ট্রি এর প্রধান পার্থক্য হচ্ছে এই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফে কোনো রকমের রিপিটেশন নাই। ঠিক আছে, একটা ভেরিয়েবল একবারই লেখা হয়েছে। যেমন ধরেন এই এ, ঠিক আছে, এটা পুরো গ্রাফের মধ্যে আপাতত এদিকে তাকায়েন না, মনে করেন এই এটা একবারই লেখা হবে। এ বি মাইনাস সি দুইবার আমি দেখতেছি না যে সেম, তার মানে বি মাইনাস সি কিন্তু দুইবার আসবে না, বি মাইনাস সি কিন্তু একবারই আসবে। এভাবেই হচ্ছে যে আমার ওই ট্রিটাকে আঁকতে হবে। মনে করেন আমি আপনাকে যদি বলি এমন একটা ট্রি আঁকেন, এমন একটা সিনট্যাক্স ট্রি আঁকেন, যে সিনট্যাক্স ট্রিটাতে আপনি হচ্ছে যে এই এ বি মাইনাস সি বা যে এক্সপ্রেশন গুলো আছে, বা মানে সাব এক্সপ্রেশন, যে ছোট ছোট সাব এক্সপ্রেশন আছে, তারপরে যে ভেরিয়েবল গুলো আছে, ওগুলোকে বারবার লিখতে পারবেন না। ঠিক আছে, ওভাবে করে একটা ট্রি আঁকেন, তাহলে যে জিনিসটা দাঁড়াবে ওটাই হচ্ছে যে আমাদের ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। কিরকম আসি, এটা আঁকার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে
আপনার বটম আপ, মানে নিচ থেকে উপরের দিকে যাওয়া। যেমন ধরেন এখানের মধ্যে আপনি দেখতেছেন কি বি মাইনাস সি, এটা বারবার রিপিট হয়েছে, তাহলে হচ্ছে যে আগে মাইনাস বি সি, এটা হচ্ছে বি বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে সবচেয়ে ইজি। তার মানে এইখানের মধ্যে আমার কি চলে আসে, এই নোডের মধ্যে আমার বি মাইনাস সি চলে আসে। এখন এই বি মাইনাস সি আমি কিন্তু আমার এই এক্সপ্রেশনে যদি 10 বারও আসে, আমি 10 বার এখান থেকেই টানতে পারবো। এই বি মাইনাস সি এখান থেকেই হচ্ছে যে আমি টানতে পারবো, আমার কিন্তু অন্য কিছু করতে হবে না। আচ্ছা, এরপর দেখেন এটাও কিন্তু রিপিট হয়েছে এ প্লাস এ, ঠিক আছে। তার মানে এও যেহেতু রিপিট হয়েছে, তার মানে এটা এখানে দিই, এটা এখানে আঁকি। ওকে, এর সাথে বি মাইনাস সি এর কোনো সম্পর্ক আছে? ইনটু এর সম্পর্ক, তাহলে এর সাথে ইনটু এর সম্পর্ক বি মাইনাস সি এর, শেষ। তাহলে এখানের মধ্যে দেখেন বি মাইনাস সি, আর এখানের মধ্যে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, এ ইন্টু বি মাইনাস সি। ওকে, এবার এ ইন্টু বি মাইনাস সি এর সাথে এ এর কিন্তু যোগ, ঠিক আছে। তার মানে আমি এই এটার সাথে আমার এ এর যোগ হবে। ওকে ফাইন, তাহলে জাস্ট এই যে এ যোগ করছি এটার সাথে, দেখছেন? ওকে ফাইন। এরপরে বি মাইনাস সি এর সাথে ডি এর কিন্তু গুণ। এখন বি মাইনাস সি কোনটা? এটা, তাহলে এটার সাথে গুণ হবে ডি এর, তাহলে এখানের মধ্যে গুণ দিই। এরপর হচ্ছে যে ডি, এবং এটার আরেকটা তাহলে কি বি মাইনাস সি, এই, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আসে বি মাইনাস সি ইন্টু ডি। আচ্ছা, এবার তাহলে আমার এই পুরো রেজাল্টটার সাথে আমার এটার কি প্লাস হওয়া, এই যে, তাইলে হচ্ছে যে এই যে এটা, তার মানে হচ্ছে যে এই এক্সপ্রেশনটা এ প্লাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি ইন্টু ডি। ড্যাকটা কি জিনিস এটা কি বোঝা গেছে? বা ড্যাক কিভাবে আঁকতে হয় এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, স্যার একটা প্রশ্ন আছে, বি মাইনাস সি যেহেতু এখানে ইনটু আছে, এখন যদি একটা এক্সট্রা বি থাকে তাহলে বিটাও লিখতে হবে না? না, যদি এখানে কোথাও বি থাকে তাহলে আমার এটা আলাদা করে এখান থেকে টানতে হতো, এই এখান থেকে জাস্ট টানতাম। আমি এখানের মধ্যে 2 বার লিখতে পারবো না। ধরেন আমার এখানের মধ্যে ধরেন আলাদা করে একটা প্লাস বি আছে, ধরেন এই পুরো এক্সপ্রেশনের সাথে প্লাস বি, যদি এই পুরো এক্সপ্রেশনের সাথে প্লাস বি থাকে তাহলে হচ্ছে এই এখানের মধ্যে যে বিটা লিখছি না এটার সাথে জাস্ট এই, শেষ। আমি 2 বার লিখবো না, এখান থেকে যতবার ইচ্ছা ততবার টানতে পারবো, ওটা সমস্যা না, কিন্তু আমি 2 বার রিপিট করতে পারবো না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে একটা ড্যাগ আছে। যদি আপনাদের হাতের কাছে কাগজ কলম থাকে একবার ট্রাই করে দেখেন তো এই ড্যাগটা আঁকতে পারেন নাকি। আমি জাস্ট 3 মিনিট সময় দিচ্ছি, একবার নিজেরা জাস্ট ট্রাই করে দেখেন, এরপর আমি এটা এখানে এখানে আনবো। জাস্ট একবার ট্রাই করেন। জাস্ট মনে রাখবেন এখানে কোনো রিপিট থাকবে না, ড্যাগে কোনো রিপিট হয় না। আমি এখানের মধ্যে রেখে রাখতেছি। হ্যাঁ,
স্যার এটা কি শুধু এ আর প্লাস এর মধ্যে 16টা এই যেরকম? আচ্ছা, আপনি আপাতত রেখে দেন, ওরকম না। আচ্ছা, যারা ট্রাই করছেন থ্যাংক ইউ। আর দেখেন, এটা দেখে আমি ট্রাই করি। তাহলে আমি এখানে এ হচ্ছে রিপিট করতে পারবো না, প্রথম কথা, ঠিক না? তাহলে এ প্রথমে আছে এ প্লাস এ, তাহলে এখানের মধ্যে আমি প্লাস দিলাম। তাহলে এ থেকে আমি যদি এটা দিই, তার মানে আমার এখানের মধ্যে কি আছে? এ প্লাস এ আছে, রাইট? ঠিক আছে, এই এই পয়েন্টটাতে বা এই নোটটাতে আমার এ প্লাস এ আছে। এখন এ প্লাস এ এর সাথে আমার সেম এ প্লাস এই হচ্ছে আবার প্লাস করতে হবে। তাহলে আবার কি সেম, শেষ। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি এই যে এই পুরাটাই ইনক্রিমেন্ট হয়ে গেছে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ। তাহলে বুঝতেই পারতেছেন তাহলে বাকিটা পুরোটা কিভাবে করব, শেষ। তার মানে এটাই হচ্ছে এই পুরো এক্সপ্রেশনটা। বুঝতে পারছেন এখন? হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এখানে হচ্ছে আমরা প্রথমটার জন্য হচ্ছে ই দিছি, হুম প্রথমটার জন্য হচ্ছে এ প্লাস এ এ করে দুইবার দিছি, প্রথম পোর্শনটা বুঝতে পারছি। পরের পোর্শনের মধ্যে যেহেতু এ প্লাস এ আছে, সেজন্যই হুম কি আমরা আর একটা প্লাস দিয়ে ওই আগের এক্সপ্রেশনটাকে নিয়ে নিছি এবং হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। কারণ এইখানের মধ্যে যেহেতু আবার নিজের সাথেই নিজেকে প্লাস দিছি, রাইট? তার মানে কি এটা এ প্লাস এ, এর নিজের সাথে নিজে আবার প্লাস আছে, তার মানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ মিনস এই পার্টটা। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আর পরের পার্টটা তো হচ্ছে কি নিজের সাথে যদি just 3টা নিজে আবার। থাকতো এ প্লাস এইটা। হ্যাঁ, তিনটা থাকলে তাহলে কি হতো? তাহলে এখান থেকে আমার এই নিচের থেকে একটা অ্যাড হতো। দেখি ট্রাই করে, আমি নিজেও চিন্তা করি নাই। এ, তাহলে এটা থেকে এ প্লাস এ এটা আসতো, ঠিক আছে। দেন হচ্ছে আবার আরেকটা যেহেতু আসতেছে দুইটার জন্য, ওকে ফাইন। তাহলে এটা এ প্লাস এ প্লাস এ, আরেকটা যদি থাকতো তাহলে প্লাস, ঠিক আছে, এটা হতো। বুঝা গেছে? কারণ এখানের মধ্যে দুইটা এ প্লাস এ আছে, ঠিক আছে, এখানের মধ্যে দুইটা আছে আর এখানের মধ্যে একটা ছিল, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইটার সাথে যখন এটাকে অ্যাড করছি তাহলে এখানের মধ্যে তিনটা আছে।
বুঝা গেছে? Yes, sir. ওকে ওকে, তাহলে ড্যাগ আর সিনট্যাক্স ট্রি আশা করি এখন, এই জন্যই আমি এক্সাম্পল গুলোকে আগে দিছি যাতে হচ্ছে এই পার্থক্যগুলো এখন ভালোভাবে বোঝা যায়। তার মানে ড্যাগ এর মধ্যে দেখেন স্ট্রাকচারটা কিরকম, এ গ্রাফ ওয়ার নোডস মে হ্যাভ মাল্টিপল প্যারেন্টস। ঠিক আছে, একটা নোডের কিন্তু মাল্টিপল প্যারেন্ট থাকতেই পারে, যেমন এ থেকে যদি দুইটা আমার এজ বের হয়, তার মানে এর কি অবভিয়াসলি মাল্টিপল প্যারেন্ট থাকতে পারে, এখানের মধ্যে নাই, বাট এই যে এই ক্ষেত্রে থাকতে পারে। ঠিক আছে, তো এখানের মধ্যে মাল্টিপল প্যারেন্ট থাকতে পারে, কিন্তু সিনট্যাক্স ট্রির ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, একটাই থাকে। ড্যাগ এর মধ্যে কোনো ধরনের রিডান্ডেন্সি বা এক্সট্রাক্ট বলতে কিছু নাই। ঠিক আছে, এখানের মধ্যে আমার একটা জিনিস একবারই আছে। ঠিক আছে, কিন্তু সিনট্যাক্স ট্রি এর মধ্যে আমার সাব এক্সপ্রেশন যেগুলো সেগুলো কিন্তু বারবার রিপিট হয়। ঠিক আছে, যে আমি এখানে একবার লিখছি আবার এখানে আরেকবার লিখছি, ঠিক আছে, এরকম হয়। কিন্তু আমার ড্যাগ এর মধ্যে কিন্তু ওরকম না, একবারই। প্যারেন্ট নোট কি, নোট ক্যান হ্যাভ মাল্টিপল প্যারেন্ট নোটস, যেটা এটারই আরেকটা রূপ, এটাও সেম, এটা একটাই থাকে। ইউজ ইন ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, আর এটা হচ্ছে কি সিনট্যাক্স অ্যানালাইসিস এর ক্ষেত্রে ব্যবহার হয়। এটা আরো কম্প্যাক্ট বা ছোট। ঠিক আছে, ড্যাগটা আরো ছোট, যার কারণে এটা স্টোরেজ এফিসিয়েন্সি বেশি। সিনট্যাক্স অ্যানালাইসিস এর, সিনট্যাক্স ট্রি এর ক্ষেত্রে কি এটা হচ্ছে আরো বেশি মেমোরির দরকার হয়, কারণ এটা যেহেতু আরো সাইজে কি বড়। এটাই হচ্ছে যে একটু স্লাইটলি কমপ্লেক্স ড্যাগটা ট্রাভার্স করা, কারণ বুঝতে পারতেছেন এটার হচ্ছে যেহেতু একটু এরকম, সিনট্যাক্স ট্রি সেই তুলনায় হচ্ছে যে কি ট্রাভার্স করা তুলনামূলক ইজি। আচ্ছা, এরপরে আসি ভ্যালু নাম্বার মেথড ফর কনস্ট্রাক্টিং ড্যাগ। এটা আসলে কনস্ট্রাক্টিং বলা উচিত না, এটাকে ইমপ্লিমেন্টিং বললে ভালো হয়। মানে ড্যাগটা আসলে আমরা ইমপ্লিমেন্ট কিভাবে করি। ঠিক আছে, তো একটা মেথড হচ্ছে যে ভ্যালু নাম্বার মেথড। এটা অ্যাকচুয়ালি তিনটা মেথড আছে, বাট আমি যেটা বললাম যে কনসাইজ করে একটা মেথডই রাখছি সিলেবাসে আপনাদের। তো এই একটা মেথড হচ্ছে ভ্যালু নাম্বার মেথড। ভ্যালু নাম্বার মেথড অনুযায়ী কি হয়, the nodes of a syntax tree or DAG are stored in an array of records. That means আমার প্রত্যেকটা নোড একটা একটা করে রো হবে। রেকর্ড মানে হচ্ছে সোজা কথা টেবল। ঠিক আছে, রেকর্ড যেখানে যেখানে আপনারা যখন রেকর্ড বুঝবেন মনে হচ্ছে রেকর্ড মানে হচ্ছে টেবল। ঠিক আছে, বা একটা একটা রো মনে করেন, রেকর্ড হচ্ছে এক একটা রো। ঠিক আছে, তো একটা একটা হচ্ছে যে আমার এরকম রো হবে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা রো আকারে। যদি আমি একটা এক্সাম্পল দিই, এখানের মধ্যে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে আই ইকুয়ালস, আচ্ছা এখানে লেখা নাই, আই ইকুয়ালস আই প্লাস 10। এটার জন্য হচ্ছে বেসিক্যালি ড্যাগ এখানের মধ্যে বানানো আছে। তাহলে আই ইকুয়ালস আই প্লাস 10, তাহলে এটা কি হবে, আমি বলছি যে বটম আপ অ্যাপ্রোচে যেতে। তো বটম আপ অ্যাপ্রোচে কি হবে, আই প্লাস 10, তাহলে প্লাস 10 আই আর এদিকে হচ্ছে 10। ঠিক আছে, এরপরে ইকুয়ালস আই, তার মানে ইকুয়াল, আর এটা হচ্ছে যে এই শেষ, যে তার মানে কি এটাই আই ইকুয়ালস আই প্লাস 10। ওকে, এখন এটাকে যদি আমার একটা ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এটা কি হবে, ইচ রো মানে প্রত্যেকটা রো অফ দ্য অ্যারে রিপ্রেজেন্টস ওয়ান রেকর্ড, তার মানে ওয়ান নোড। প্রত্যেকটা রো একটা করে আমার নোডকে রিপ্রেজেন্ট করবে। তার মানে এখানের মধ্যে 1 2 3 4টা আছে নোড, তার মানে আমার টেবিলের রেকর্ড কাটা হবে বা টেবিলের রো কাটা হবে 4টা হবে, কারণ প্রত্যেকটা রো একটা করে রো হবে। আচ্ছা, এবার রো গুলো কিরকম আসি, যদি আমার নোডটা এরকম লিফ নোড হয়, নোডটা যদি লিফ নোড হয় তাহলে হচ্ছে যে প্রথমটা হবে আমার এমন একটা ফিল্ড যেটা হচ্ছে বলবো যে পরের ফিল্ডটার সম্বন্ধে, যে আমার অ্যাকচুয়ালি এটা কিসের নোড বা কি ধরনের নোড বা কি স্টোর করতেছে সেই জিনিসটা। ঠিক আছে, এটা হবে প্রথম। আর যদি লিফ না হয়, ইন্টারনাল নোড হয়, যেমন এটা ইকুয়ালের কিন্তু চাইল্ড আছে, প্লাসেরও কিন্তু চাইল্ড আছে, তখন হচ্ছে যে এই পরের ফিল্ডটা বা এই পরের ঘরটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুই ভাগে ভাগ হয়ে একটা ঘর হচ্ছে বাম দিকের লেফট চাইল্ড, আর একটা হচ্ছে রাইট চাইল্ডকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, খুবই ইজি বুঝা। যদি আমার লিফ হয় তাহলে হচ্ছে আমার দুইটা ঘর, আর যদি লিফ ছাড়া কোনো ইন্টারনাল নোড হয় ছোটখাটো, এই ইন্টারনাল নোড গুলোর ক্ষেত্রে আমার হচ্ছে পরের ঘরটা জাস্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে। বামের ঘরটা হচ্ছে লেফট নোড আর ডানের ঘরটা হচ্ছে
রাইট চাইল্ড নোড, এইটাকে হচ্ছে যে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা আসি দেখি, তাহলে আমার প্রথমটা হচ্ছে আই, তাহলে আই হচ্ছে যে কি টাইপের, আইডি, ঠিক আছে, এটা একটা হচ্ছে আইডেন্টিফায়ার, সো আইডি। তো এটার প্রথম ঘরটা হচ্ছে আইডেন্টিফায়ার আইডি, এখানের মধ্যে প্রিন্টিং মিস্টেক বা কোনো কারণে হয়তো আসে না, এখানে মধ্যে আই হবে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বরে হচ্ছে যে আমার দেখে 10, 10টা কি ধরনের টাইপ, নাম্বার বা কনস্ট্যান্ট যেটাই বলি, নাম্বার, তাহলে এটা কি 10। আচ্ছা 3 নাম্বার হচ্ছে প্লাস, ঠিক আছে, অপারেশনের গুলো যেগুলো অপারেটর, অপারেটর যেগুলো সেগুলো হচ্ছে বরাবর বসে যাবে প্লাস, প্লাসের তাইলে এটা যেহেতু ইন্টারনাল নোড, তাহলে এর 2টা ঘর হবে, 2টা ঘরের বাম দিকে কি আমার আই আর ডান দিকে হচ্ছে 10। এখন একটু আসি বাম দিকে যে আই, ঠিক আছে, আমার এখানের মধ্যে আসলে আই আর 10 এর যে অ্যাড্রেস, সে অ্যাড্রেস গুলোকে আমরা লিখবো, ঠিক আছে। আই এর অ্যাড্রেস কি 1, ঠিক আছে, তাহলে হচ্ছে যে 1, আর 10 এর অ্যাড্রেস কি 2, তাহলে অ্যাড্রেস হচ্ছে 2, শেষ। এরপরে ইকুয়াল, ইকুয়ালের ক্ষেত্রে আমার বামের হচ্ছে আই, তাহলে আই এর ক্ষেত্রে আই এর অ্যাড্রেস হচ্ছে যে কি 1, আর ডানে হচ্ছে যে আমার প্লাস, প্লাসের অ্যাড্রেস কি 3, ঠিক আছে, শেষ। এটাই হচ্ছে যে আমার ভ্যালু নাম্বার মেথড, দ্যাটস ইট। এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। Yes, sir. অপারেটর গুলো কি সবার শেষে হবে না? হ্যাঁ, অপারেটর গুলো সবার শেষে হবে, ফার্স্টে লিফ গুলো আসবে, লিফ থেকে উপরের দিকে যাবে। আচ্ছা এবার আসি 3 অ্যাড্রেস কোড, ঠিক আছে, ড্যাগের পরে এবার আসি 3 অ্যাড্রেস কোড। 3 অ্যাড্রেস কোড সম্বন্ধে আমরা অলরেডি অনেক জানি, ঠিক আছে, 3 অ্যাড্রেস কোড আমরা অলরেডি লিখছি, কম হলেও লিখছি, ঠিক আছে। তো 3 অ্যাড্রেস কোড হচ্ছে যে এমন একটা মেথড, ইন্টারমিডিয়েট কোড লেখার এমন একটা মেথড, যে মেথডে প্রত্যেকটা লাইনে 3টার বেশি ভেরিয়েবল থাকবে না, ঠিক আছে। এই 3টার বেশি ভেরিয়েবল না থাকার কারণে এটাকে লেখা হয় 3 অ্যাড্রেস কোড, ঠিক আছে। যেমন এটা যদি আমার এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, এই জিনিসটাকে যদি আমি 3 অ্যাড্রেস কোড আকারে লিখি, তাহলে হচ্ছে ওয়াই ইন্টু জেড, ঠিক আছে, ইকুয়ালস টু কি হবে আমার এক্স, সরি ইকুয়ালস টু আমার টি1, যেটা হচ্ছে আমার কি টেম্পোরারি ভেরিয়েবল, রাইট। এরপরে টি1 এর সাথে আমি জাস্ট এক্সটাকে অ্যাড করে দিব, টি1 প্লাস এক্স, এটা হবে আমার টি2, ঠিক আছে। তো টি1 প্লাস টি2 এটা হচ্ছে যে আমার তাহলে এই এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, এই জিনিসটাই হচ্ছে এটা 3 অ্যাড্রেস কোড, দেখতে এরকম হবে যে এক লাইনে 3টার বেশি থাকবে না। আচ্ছা এখানের মধ্যে এই রেকর্ড গুলোকে বলা হয় কোয়াড্রাপলস এন্ড ট্রিপলস, এটা আমরা একটু পরে দেখলে বুঝতে পারবো, এইগুলো এই কথাগুলো বাংলা কথা, আপনারা পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা 3 অ্যাড্রেস কোডের মধ্যে বেসিক্যালি এই 3টার একটা জিনিস থাকে, নেম। নেম মানে হচ্ছে যে এই ধরেন এই যে ওয়াই ইন্টু জেড লিখছি, মানে ভেরিয়েবলের নেম, এটা থাকতে পারে, অথবা কনস্ট্যান্ট থাকে, যেমন আমাদের একদম প্রথম স্লাইডে বা আপনারা যেটা পরীক্ষায় লিখছেন যে ইন্টু 15 বা এরকম কিছু একটা ছিল, বা ইন্টু 10 বা এরকম কিছু একটা ছিল, এরকম ডিরেক্ট হচ্ছে যে আমাদের কি কনস্ট্যান্ট থাকতে পারে, যে এরকম কিছু যে MUL FT1, 15, ঠিক আছে। তো এরকম কনস্ট্যান্ট থাকতে পারে, অথবা কম্পাইলার জেনারেটেড টেম্পোরারি ভেরিয়েবল, ঠিক আছে, এই যে T1 T2 এগুলো থাকতে পারে, এই 3টার যে কোনো একটা থাকবে 3 অ্যাড্রেস কোডে। আচ্ছা তাহলে এটার একটা যদি ড্যাগ হয়, ঠিক আছে, এই ড্যাগটার হুবহু 3 অ্যাড্রেস কোড, তাহলে কি হবে, আমরা যাব কি বটম আপ অ্যাপ্রোচে। তাহলে দেখেন B মাইনাস C, ঠিক আছে, তাহলে T1 ইকুয়ালস B মাইনাস C, ঠিক আছে। দেন হচ্ছে যে এই B মাইনাস সিটা সাথে আমার এটা গুণ হচ্ছে, তাহলে A ইন্টু T1, ঠিক আছে, এটা তো আমার T1, তাহলে এখানে A ইন্টু T1, তাহলে এটাকে আমি ধরি T2, ঠিক আছে। এবার T2 এর সাথে কি A অ্যাড হচ্ছে বা A যোগ হচ্ছে, তাহলে এর সাথে T2 কে অ্যাড করে মনে করি এটা T3, ঠিক আছে। দেন হচ্ছে ধরো এই D এর সাথে T1 এর কি গুণ, তাহলে এটা হচ্ছে T4 ধরি,
এন্ড T4 আর T3 এর একটা হচ্ছে যে এখানে, তাহলে এটা T5 তৈরি। লেখা একেবারে ইজি, জাস্ট কি আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা লাইনে আমার তিনটার বেশি যাতে অ্যাড্রেস না থাকে। আর অ্যাড্রেস গুলোতে কি হবে, ইদার আমার এরকম নেম থাকবে, নাইলে এরকম টেম্পোরারি ভেরিয়েবল থাকবে, আর নাইলে কি আমার কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা আসি, এটা হচ্ছে যে এটা তো সিম্পল। আবার যদি আমাদের ফর লুপ বা ওয়াইল লুপ থাকে বা কোন একটা লুপ থাকে, সেই লুপের ক্ষেত্রে আমাদের কি হবে? লুপের ক্ষেত্রে লেখার দুইটা ওয়ে আছে। লুপের ক্ষেত্রে আমার এই জিনিসটা লেখার দুইটা ওয়ে আছে, থ্রি অ্যাড্রেস কোড লেখার। একটা ওয়ে হচ্ছে সিম্বলিক লেভেলস, আর একটা হচ্ছে পজিশন নাম্বারস। মানে কি, মনে করেন আমরা এইটাকে লেখা খুবই ইজি, এটাকে লেখা কোনো ব্যাপার না। i ইকুয়ালস টু i+1, দ্যাট মিনস i+1 ইকুয়ালস টু t। মনে করেন এটা বাদ দেন, i+1 ইকুয়ালস টু t, t1 লিখলাম। আচ্ছা এরপরে কি, এটাকে আমার i এর মধ্যে নিয়ে আসা, তাহলে t1 ইকুয়ালস টু i, ওকে লিখলাম। i ইন্টু 8, এই i ইন্টু 8 লেখার রিজনটা একটু করে বলি। এটা হচ্ছে বেসিক্যালি এটাকে লিখছে, আমাদের এটাকে ধরতেছে যে ইন্টিজার 8 বিটের, 8 বিটের ইন্টিজার হিসেবে চিন্তা করতেছে। ঠিক আছে, 8 বিটের ইন্টিজারের জন্য এই আইটাকে লিখতেছে i ইন্টু 8। ঠিক আছে, এটা কনফিউজ হওয়ার কিছু নেই। সো এই যেহেতু এটা একটা অ্যারে ইন্ডেক্স, ঠিক আছে, পরেরটা ক্যালকুলেট করার জন্য আমার i ইন্টু 8। আচ্ছা তাহলে i ইন্টু 8 গেল, i ইন্টু 8 এখানে গিয়ে এটা আমরা টি2 তে রাখতেছি, যেহেতু এটা ইটসেলফ একটা অপারেশন, টি2 তে রাখলাম a t2। ঠিক আছে, তার মানে এই জিনিসটা, এই টি2 টা আবার t3 তে নিলাম। ওকে, এবার ইফ t3 মানে এই পুরো এক্সপ্রেশনটা t3 লেস দেন v গো টু l। l হচ্ছে যে এই যে এখানে যেটা মুছে দিছিলাম সেই জিনিসটা, এখানের মধ্যে l লেখা ছিল। ঠিক আছে, তার মানে যদি আমার এটা থেকে ছোট হয় তাহলে কি আমার i ইকুয়ালস টু i+1, মানে ওখানে যেতে হবে, এই যে এখানে চলে আসতে হবে, তো l লেখা। এই দুইটা সিস্টেমের মধ্যে সিম্বলিক লেভেলস আর পজিশন নাম্বারের মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে আমি দেখেন এই পজিশন নাম্বারে প্রত্যেকটা লাইনকে আমি নাম্বার দিয়ে লিখছি, 100, 101, 102। এখানে আপনি 0, 1, 2, 3, 4 লিখলেও কোনো ম্যাটার করতো না। ঠিক আছে, বা 10, 11, 12, 13, 14 লিখলেও কোনো ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে যে এখানে দেখেন গো টু এল লিখছে, আর এখানের মধ্যে এল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এল হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, আর এখানে গো টু 100 দিয়ে বুঝাই দিচ্ছে 100 মানে এই লাইনটা। আপনাদের যেটা সুবিধা সেটা ইউজ করতে পারেন, কোনোটাতে কোনো বাধা নেই। ঠিক আছে, যদি আপনাদের মনে হয় যে এটার বেশি সুবিধা যে এল দিয়ে ডিনোট করে জাস্ট বললেই হচ্ছে, তাহলে এটা ইউজ করতে পারেন। আর না হলে হচ্ছে যে কি এভাবে 100 দিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আসি থ্রি অ্যাড্রেস ইমপ্লিমেন্টেশন। স্যার এটা একটু বুঝিয়ে দিবেন? এটার আচ্ছা জি স্যার, এটা এখানের মধ্যে যদি আমি এটা থ্রি অ্যাড্রেস কোড লিখি, ঠিক আছে, থ্রি অ্যাড্রেস কোডের মধ্যে আমরা কি করবো, যে ধরেন প্রথমে i+1, ঠিক না, তাহলে i+1 আমাদের প্রত্যেকটা জাস্ট লাইন বাই লাইন লেখা, t1 ইকুয়ালস টু i+1। ওকে ফাইন গেল। এবার এটাকে কি করতেছি, i এর মধ্যে স্টোর করতেছি, তার মানে i ইকুয়ালস টু t1। ওকে গেল, তার মানে এই লাইনটার কাজ শেষ। এরপরে হচ্ছে এই অপারেশনটাতে আসি। এই এখানে যে আইটা দেখতেছি, আমাদের ধরে নিচ্ছি যে আমার ইন্টিজার গুলো হচ্ছে 8 বিট। ঠিক আছে, প্রত্যেকটা ইন্টিজার হচ্ছে 8 বিট। এই জন্য আমি হচ্ছে 8 বিটের জন্য এইটার পজিশনটাকে আমি কাউন্ট করার জন্য i ইন্টু 8 এটা একটা অপারেশন আকারে ধরে নিয়ে এটাকে আমি রাখতেছি ধরেন t2 তে। ঠিক আছে, এবার এটা যেহেতু পজিশন আমি কাউন্ট করে ফেলছি, এই t2 টা এবার এখানের মধ্যে নি, যে t3 ইকুয়ালস টু a t2, কারণ এটাকে আমার v এর সাথে তুলনা করতে হবে, করলাম। ওকে, এবার t3 এর সাথে v এর তুলনা, তাহলে if t3 লেস দেন v, যেটা এখানে লেখা আছে, গো টু l। l মানে কি, এই যে এখানের মধ্যে লেখা আছে l মানে হচ্ছে এই লাইনটা। ঠিক আছে না, এই যে তার মানে এটাই তো এখানের মধ্যে এই লুপের মধ্যে তো এটাই বলা আছে। খেয়াল করে দেখেন যে লুপের মধ্যে বলতেছে ডু দিস যখন while
AI লেস দেন ভি। যদি AI লেস দেন ভি হয় আমার এই জিনিসটা করতে থাকো, তার মানে আমার এটা যদি স্যাটিসফাই করে T3 যদি লেস দেন ভি হয় তাহলে গো টু এল, দ্যাট মিনস গো টু এই I+1, এই অপারেশনটাতে বারবার যাওয়া। এখন এই সিস্টেম, এই রুল আর এই রুলের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আমি বলে দিছি যে এই লাইনটার নাম হচ্ছে এল, এখানে আপনি ABCD যা ইচ্ছা তা লিখতে পারতেন, কোনো সমস্যা নেই, দিয়ে এখানে গো টু এই পজিশন মানে এল বা ABCD এই পজিশনে যাও এবং এখান থেকে শুরু করো। আর এখানের মধ্যে হচ্ছে যে প্রত্যেকটা লাইনকে আমি মার্ক করছি যে এইটা হচ্ছে 100, 101, 102, 103, 4, ঠিক আছে। আমি জাস্ট এখানে বলছি গো টু 100, ঠিক আছে, যে 100 নাম্বার লাইনে যাও। এই জাস্ট এই জায়গাটাতেই পার্থক্য। আর এখানে হচ্ছে গো টু এল। এবার বুঝতে পারছেন? মানে আমি যদি এখানের মধ্যে এল এর জায়গায় 100, 101 করে করে যদি এভাবে করে মার্ক করতাম তাহলে হচ্ছে যে এটা জাস্ট এই পজিশন নাম্বার সিস্টেমটাই হয়ে যেত। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন হচ্ছে যে থ্রি অ্যাড্রেস এই কোডটার ইমপ্লিমেন্টেশনটার তিনটা ওয়ে আছে, কোয়াড্রাপলস আর ট্রিপলস, ঠিক আছে। বা এটাকে আমার থ্রি অ্যাড্রেস কোডটাকে একটা ডাটা স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে, সেটা তিনটা ওয়ে, কোয়াড্রাপলস আর ট্রিপলস, ঠিক আছে। সরি, আরেকটা ইনডিরেক্ট ট্রিপলস, কিন্তু আমাদের জন্য আমরা জাস্ট এডিটর করছি, এটাকে আমি বাদ দিছি, ঠিক আছে। তো কোয়াড্রাপলস আর ট্রিপলস খুবই ইজি। কোয়াড মানে কি? 4, এটা আমরা মোটামুটি সবাই জানি। কোয়াড মানে 4, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা আমার লাইনকে বা প্রত্যেকটা থ্রি অ্যাড্রেস কোডকে আমি 4টা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করব। কোন 4টা জিনিস? ওপি, দ্যাট মিনস অপারেটর, আর্গুমেন্ট 1 মানে ভেরিয়েবল, প্রথম ভেরিয়েবলটা, আর্গুমেন্ট 2 দ্বিতীয় ভেরিয়েবলটা, আর রেজাল্ট। তার মানে হচ্ছে যে এই আর্গুমেন্ট 1 আর আর্গুমেন্ট 2 এর সাথে অপারেশনটা করে ওই রেজাল্টটা, ঠিক আছে। যেমন ধরেন x ইকুয়ালস টু y প্লাস জেড, ঠিক আছে। এই জিনিসটা যদি আমি কোয়াড্রাপলস এর মধ্যে ইমপ্লিমেন্ট করি তাহলে আমার জিনিসটা কিরকম হবে? প্লাসটা যাবে অপারেশনে, ঠিক আছে, ওয়াইটা যাবে আর্গুমেন্ট 1 এ, জেডটা যাবে আর্গুমেন্ট 2 তে, এবং এদের রেজাল্টটা কি? x, তাহলে এটা যাবে রেজাল্টে। এই 4টা জিনিস দিয়ে হচ্ছে যে আমার কোয়াড্রাপলে রিপ্রেজেন্ট হয়। তবে এটার কিছু এক্সেপশন আছে। এক্সেপশন গুলো কি কি? প্রথম এক্সেপশন হচ্ছে যে ইনস্ট্রাকশন উইথ ইউনারি অপারেটর, ঠিক আছে। ইউনারি অপারেটর মানে যেগুলো হচ্ছে যে আমার দুইটা জিনিস দরকার, যেমন প্লাস হচ্ছে একটা বাইনারি অপারেটর, প্লাস করতে আমার দুইটা ভেরিয়েবল লাগবে। কিন্তু ইউনারি অপারেটর যেগুলো আছে যেমন মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স ইকুয়ালস মাইনাস ওয়াই, এই ধরনের, বা এক্স ইকুয়ালস ওয়াই, এগুলোর ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় আর্গুমেন্ট নাই, ঠিক আছে, আর্গুমেন্ট 2 থাকে না এগুলোর ক্ষেত্রে। অপারেটরস লাইক প্যারেন্ট মানে হচ্ছে যেগুলোতে হচ্ছে কোন একটা ফাংশনের প্যারামিটার পাস, ঠিক আছে, এইসবের ক্ষেত্রে হচ্ছে যে আমার আর্গুমেন্ট 2 ও থাকে না, রেজাল্টও থাকে না, কারণ আমি জাস্ট একটা ভেরিয়েবলের ভ্যালু পাস করতেছি একটা ফাংশনে। ওগুলোর ক্ষেত্রে দ্বিতীয় কোনো আর্গুমেন্টও থাকে না, আবার এগুলোর কোনো রেজাল্টও থাকে না। আর 3 নাম্বার হচ্ছে কন্ডিশনাল এন্ড আনকন্ডিশনাল জাম্প, মানে হচ্ছে ইফ বা ফর, ঠিক আছে, ফর লুপ, এগুলোর ক্ষেত্রে কোনো রেজাল্ট থাকে না, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে টার্গেট লেভেল হিসেবে আমার রেজাল্টের জায়গায় অ্যাড্রেসটা থাকে, যে কোথায় আসলে জাম করতে হবে ওই অ্যাড্রেসটা থাকে, ঠিক আছে। এগুলোর রেজাল্টে আমার অ্যাড্রেসটা থাকে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি এবার। a ইকুয়ালস b ইন্টু মাইনাস সি প্লাস বি ইন্টু মাইনাস সি, ঠিক আছে। এই জিনিসটাই যদি আমাদের থ্রি অ্যাড্রেস কোডে ফার্স্ট যদি লিখি তাহলে তো এই জিনিসটা আসলো। এটা আমাদের লেখা খুবই ইজি, এটা আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন। t1 ইকুয়ালস মাইনাস সি বি ইন্টু t1, যেখানে একটু নতুন কিছু দেখবেন একটা টেম্পোরারি ভেরিয়েবল আনলেই হয়ে যাচ্ছে। t3 ইকুয়ালস মাইনাস সি, আপনারা চাইলে একই t1 ও ইউজ করতে পারতেন, অথবা এভাবে আরেকবার লিখলেও কোনো সমস্যা নাই। কিন্তু একই যদি এই t1টাকে যদি আবার ইউজ করতে চান কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওইটা ইউজ করতে পারবেন, ভুল না ওইটা। আচ্ছা, কিন্তু 2বার করলেও এটা ভুল না, এটা বলে রাখি। আচ্ছা, t4 ইন্টু বি ইন্টু t3 দেন t2 প্লাস t4 দেন ইকুয়াল টু t5। আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আমি এখানের মধ্যে লিখি, এই তাহলে কোয়াড্রাপলস এই টেবিলের মধ্যে কি কি থাকে? অপারেটর, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, রেজাল্ট, ঠিক আছে। তাহলে প্রথম লাইনটা t1 মাইনাস সি,
অপারেশন কি মাইনাস, ঠিক আছে, আর্গুমেন্ট 1 কি সি ভেরিয়েবল, আর টার্গেট রেজাল্টটা কোথায় থাকবে T1 এ, তাহলে T1 সেম। ব্যাপার হচ্ছে প্রত্যেকটা লাইন তাহলে বুঝতে পারতেছেন কি হবে, T2 B ইন্টু T1, তাহলে হচ্ছে যে ইন্টু অপারেশন, ঠিক আছে, আর্গুমেন্ট হচ্ছে যে বি, তারপরে হচ্ছে যে সরি হ্যাঁ আর্গুমেন্ট 2 হচ্ছে যে T1, আর রেজাল্টটা থাকতেছে কোথায় T2 তে, ঠিক আছে। এরকম করে করে প্রত্যেকটা জিনিস সেম A টু T5, তাহলে হচ্ছে আমার অপারেশন হচ্ছে ইকুয়াল, আর্গুমেন্ট 1 হচ্ছে T5, আর এটা আমার টার্গেটটা কোথায় A, আর যেগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে কি আমার আর্গুমেন্ট 2টা ফাঁকা, ঠিক আছে। এটা বোঝা অপারেশনে মাইনাস সাইনটা দেন, এটার কি কোনো রিজন আছে? অপারেশনে মাইনাস সাইন দেয় না, কারণ মাইনাস সাইনের মিনিং হচ্ছে যে এটা টেকনিক্যালি একটা মানে ওই যে A মাইনাস বি বাইনারি অপারেটরকে চিন্তা করে, ঠিক আছে। আর মাইনাসটা হচ্ছে যে ইউনারি অপারেটর হিসেবে চিন্তা করে, যে জাস্ট ইনভার্ট করে দেয়, বুঝতে পারছেন? মাইনাস থাকলে কি স্যার আমরা এটা লিখবো না? মাইনাস থাকলে লিখবে, ধরেন যদি এখানে লেখা থাকতো এরকম বি মাইনাস সি, ঠিক আছে, তাহলে আপনি এখানে লিখতেন মাইনাস বি সি, আর এখানের মধ্যে ধরেন T1, কথার কথা, ঠিক আছে। কিন্তু আমার এই মাইনাসটা দিয়ে সে বুঝায়, মানে কম্পিউটারের মধ্যে এই মাইনাসটাই বুঝায় এটা একটা বাইনারি অপারেটর, বি সি দুইটাই আছে, কিন্তু এখানের মধ্যে কিন্তু মাইনাস দিয়ে মাইনাস বুঝাচ্ছে না, আমাকে যা বুঝাচ্ছে যে এই সি এর মাইনাস ভার্সনটা, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে বোঝাচ্ছে যে সি যদি 2 হয় তাহলে মাইনাস সি হচ্ছে -2। এই ধরনের ক্ষেত্রে, এই ইউনারির ক্ষেত্রে তখন হচ্ছে যে আমার মাইনাস সাইনটা লিখে না, তখন হচ্ছে MUNUS মাইনাস সি, বুঝতে পারছেন? স্যার বুঝতে পেরেছি স্যার। আর একটা প্রশ্ন ছিল আমার, এইখানে হচ্ছে আমরা T1 ইকুয়াল টু মাইনাস সি দিয়ে শুরু করছি, আমরা বি দিয়ে কেন, বি থেকে শুরু করি না কেন, ইনটু দিয়া যে পোর্শনটা করতে পারতেন, কিন্তু তাহলে আপনার একটা জিনিস এটা মাইনাস সি এর এটা ওয়েট করতে হতো না, জি এই জন্য, ঠিক আছে। এগুলো এটার জন্য, এটা টেকনিক্যালি নিয়ম হচ্ছে আগে ড্যাগটা যদি এঁকে ফেলেন তাহলে এই জিনিসটা হচ্ছে ইজি হয়ে যায়, এটাই। স্যার এখানে T3 টা দুইবার, মানে T1 টা ইউজ করলে হবে না T3 এর বদলে? হ্যাঁ T1 টা ইউজ করলেও হবে, T3 দুইবার লেখার দরকার নেই। জিনিসটা বেসিক্যালি হচ্ছে যে আমি বলি এটা আমরা যে ফেজে আছি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, ঠিক আছে। এটার কাজ হচ্ছে জাস্ট কোড জেনারেট করা। এখন আমরা যেটা খালি চোখে খুব ভালোভাবে দেখতেছি সেইটা হচ্ছে যে কোড অপটিমাইজেশনের কাজ, যেটা হচ্ছে যে আসলে এর পরের ধাপ, ঠিক আছে। কোড অপটিমাইজেশন হচ্ছে যে আইসিজি এর পরের ধাপ, এই কোড অপটিমাইজেশনে গিয়ে এগুলো আসলে রিমুভ হয়, কিন্তু এমন না যে সব সময়ই হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের মধ্যে এগুলো থাকে, এটা কিন্তু না, কিন্তু অনেক সময় এটা ছাড়াও কিন্তু হয়। তো আপনারা যদি মাইনাস সি এটা দুইবার লিখেন তাও কোনো ভুল না, আবার একবার লিখলেও এটা ভুল না, দুইটাই কারেক্ট। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এরপরে হচ্ছে ট্রিপলস। এটা আমরা যেটা করে আসছি সেটা হচ্ছে কোয়াড্রুপলস ছিল, ঠিক আছে, তার মানে হচ্ছে 4টা, আর ট্রিপলস হচ্ছে যে তাহলে কি 3টা। পার্থক্যটা হচ্ছে এখানে রেজাল্টটা নাই। রেজাল্টটা কি হয়, রেজাল্টটা হচ্ছে ডিরেক্টলি আমার ওই ভেরিয়েবল, যেটা ওই ভেরিয়েবলের মধ্যে গিয়ে স্টোর হয়ে যায়, ঠিক আছে। যেমন ধরেন T1 ইকুয়ালস মাইনাস সি, ঠিক আছে, এই যে মাইনাস সি দিয়ে আমার ওই যেখানে সেই জায়গাটাতেই হচ্ছে যে এই 0 নামের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে এটা স্টোর হয়ে আছে, এখানে অ্যাড্রেস দিয়ে কাজ হয়, ঠিক আছে। তারপর হচ্ছে বি ইন্টু T1, ঠিক আছে, তার মানে বি ইন্টু T1 না, এটা হচ্ছে 0, এই অ্যাড্রেসটা যেহেতু এখানের মধ্যে আমার আছে, এই অ্যাড্রেসটার আমি নিলাম, নিয়ে হচ্ছে এটা, তার মানে এটা এখন অ্যাড্রেস 1 এ আছে, দেন হচ্ছে মাইনাস সি, এটা হচ্ছে এই 2, ঠিক আছে, তাহলে বি ইন্টু 2 এটার অ্যাড্রেসটা দিয়ে এটার সাথে ইন্টু হচ্ছে, বুঝতে পারছেন? পার্থক্য হচ্ছে এখানে কোনো টেম্পোরারি ভেরিয়েবল নাই, টেম্পোরারি ভেরিয়েবলের জায়গায় এখানের মধ্যে শুধুমাত্র ওই অ্যাড্রেসটা দিয়ে লিখছে, আর অ্যাড্রেস গুলো অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, যে 0
ওয়ান নাইলে মনে হবে এগুলো কনস্ট্যান্ট, ঠিক আছে, আর কোনো পার্থক্য নেই। এই যে এটার জন্য এটা সিনট্যাক্স ট্রি, যেটা বললাম ওই সিনট্যাক্স ট্রিটা লিখছে, ঠিক আছে। এইটা দিয়ে দেখলে বোঝা যাবে যে আগে হচ্ছে যে এই অপারেশনটা হবে, ঠিক আছে। এই তো আজকের ক্লাসের কোনো জায়গা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করি। স্যার আমার আগের ক্লাসের কিছু বিষয়ে একটু প্রবলেম ছিল, আমি কি বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এখন বলতে পারবেন। স্যার কনটেক্সট ফ্রি গ্রামারটা একটু যদি বুঝাই দিতেন। ওকে, এখানে যে অ্যাম্বিগুইটি যেটা ছিল, অ্যাম্বিগুইটি ওইটা একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা। আমি একটু স্লাইডটা বের করি। আচ্ছা, বাই দ্য ওয়ে আজকে যতটুকু পড়াইছি এতটুকু পর্যন্ত হচ্ছে যে আপনাদের ফাইনালের সিলেবাস। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এমবিগুয়াস গ্রামার যেটা, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের কোন একটা গ্রামার দিয়ে যদি সিনট্যাক্স ট্রিটা জেনারেট করতে, অবশ্যই আমরা কি করতেছি, একটা গ্রামার থেকে সিনট্যাক্স ট্রি জেনারেট করতেছি। যদি আমাদের গ্রামারটা এমন হয় যে আমি এটা থেকে দুইটা, অ্যাটলিস্ট দুইটা ডিফারেন্ট টাইপ অফ ট্রি পাচ্ছি, অথবা দুইটা আমার ডিফারেন্ট ডিরাইভেশন পাচ্ছি, তাহলে ওটাকে বলা হয় হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। যেমন ধরি এখানে আমার গ্রামারটা হচ্ছে এই যে ই থেকে ই প্লাস ই, ই ইন্টু ই আইডি, ঠিক আছে। তাহলে এখন আমি যদি এটাকে ডিরাইভ করতে চাই, তাহলে ই থেকে ই প্লাস ই, দেন হচ্ছে লেফট মোস্ট ডিরাইভেশন অনুযায়ী আমি বামেরটাকে সবার আগে চেঞ্জ করবো, রাইট। সো ইটাকে আইডি, দেন প্লাস, দেন ই, ওকে, আইডি প্লাস, দেন হচ্ছে যে এই ইটাকে ই ইন্টু ই এ আকারে ভাঙলাম, ঠিক আছে। দেন হচ্ছে এই ইটাকে আই আকারে ভাঙলাম, তারপরে হচ্ছে এটাকে চেঞ্জ করে এটা নর্মাল জিনিস। আচ্ছা, এখন এটাকেই আবার এইভাবেও কিন্তু আমরা করতে পারি, ডিফারেন্ট ডিরাইভেশন, এটাও কিন্তু লেফট মোস্ট ডিরাইভেশন, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। এটা ই থেকে ই প্লাস ই দিয়ে শুরু হয়েছিল, এটা ই ইন্টু ই দিয়ে শুরু করছি, দেন এই ইটাকে ভেঙে আমি ই প্লাস ই লিখছি। দেখেন এটাও কিন্তু লেফট মোস্ট, কারণ আমি বামেরটাকে সবার আগে চেঞ্জ করছি। দেন আইডি প্লাস ই, দেন আবার ওই সেম ভাবে চেঞ্জ করে আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এই জিনিসটা নিয়ে আসছে। এখন সেম কথা যদি আমি পার্স ট্রি বা সিনট্যাক্স ট্রি এর ক্ষেত্রে বলি, সেম দেখেন ই প্লাস ই এভাবে করে দুইটা ডিফারেন্ট ট্রি আনছি, যেটা একটা ই প্লাস ই দিয়ে শুরু করছে, একটা ই ইন্টু ই দিয়ে শুরু করছে। তো এখানের মধ্যে যেটা হচ্ছে যে আমি গ্রামারটা এমবিগুয়াস থেকে চেক করতেছি এভাবে যে দুইটা ডিফারেন্ট ট্রি আমার জেনারেট হচ্ছে নাকি হচ্ছে না, এটা দিয়ে, ঠিক আছে। এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, যেমন এটাও আরেকটা, এস থেকে ব্র্যাকেট এস ডাবল এস দেন হচ্ছে অ্যাপসাইলন। তো এখান থেকে যদি আমি এই জিনিসটা ট্রিপল ব্র্যাকেট এটা দিয়ে যদি আমি চেক করি, তাহলে এস থেকে ডাবল এস, দেন এখান থেকে হচ্ছে এইটা দিয়ে আনলাম, দেন এই এস থেকে অ্যাপসাইলন। দেখেন দুইটা ডিফারেন্ট ট্রি, এবং দুইটাই ট্রি আমার একই কথাই কিন্তু বলতেছে, এইটাই ট্রিপল ব্র্যাকেট। তার মানে কি, যেহেতু দুইটা ডিফারেন্ট ডিরাইভেশন পাচ্ছি,
ঠিক আছে, তার মানে এটা একটা অ্যাম্বিগুয়াস গ্রামার। স্যার এখানে একটা প্রশ্ন ছিল আমার, এটা হচ্ছে যে এই যে আমরা এস থেকে ব্র্যাকেটে এস তারপর অর এস এস তারপর হচ্ছে এই দিলাম, স্যার এখানে যে আমরা এস থেকে টির মধ্যে আর কি এস তারপর হচ্ছে দুইটা এইচ দিয়ে এস এস লিখলাম, এই যে লেখাটার রুলসটা কি? আমি কি প্রথমে যে ব্র্যাকেটে এসটা এটা ব্যবহার করতে পারি না? বা ও, এটার রুলটা বলতে এটা রুল নাই, এটা হচ্ছে প্র্যাকটিস করে আনতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিস করে আপনাকে, এটা আপনাকে এই জন্য হচ্ছে পরীক্ষায় কখনো খুব বড় কিছু দেওয়া হবে না, খুব কমপ্লেক্স কিছু দেওয়া হবে না। যেটা দেওয়া হবে খুবই সিম্পল। যেমন আপনি যদি একটা নর্মাল জিনিস চিন্তা করেন, মানে একটু মাথা খাটায়, একটু মানে ম্যাথের মতো, যে একটু মাথা খাটাই হচ্ছে জিনিসটা করতে হবে। যে এস থেকে যদি আমি ব্র্যাকেট এস আনি, ওকে ফাইন, আনলাম, ঠিক আছে, এরপরে একটু ভাঙতে থাকেন, দেখবেন একটু পরে আপনি এই জিনিসটা কিভাবে আনবেন, এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে আরো যে ব্র্যাকেট, এগুলো কিভাবে আনবেন? আনা কি সম্ভব? না স্যার। আহ দেখি, আমি নিজে চিন্তা করে দেখি, না সম্ভব না। তাহলে ওটা হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করে যদি করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। স্যার এরকম হওয়ার সম্ভাবনা আছে কি যে মানে আনসারটা মানে শুরুটা ডিফারেন্ট হইতে পারে, আনসারটা সেম হবে, এরকম হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ যখন? আছে, ওটা কোনো সমস্যা না। আচ্ছা স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? স্যার আমাদের অ্যাসাইনমেন্টের 1 নংটা বুঝতে পারি না, ওখানে এস এ বি আপনি 3টে কোশ্চেন, সমান 3টে ট্রি হবে নাকি জাস্ট এস এর জন্য একটা ট্রি হবে? আপনি আরেকবার একটু রিপিট করবেন? অ্যাসাইনমেন্ট দিচ্ছেন যে ওটার 1 নাম্বারটা আমরা বুঝতে পারি নাই, ওটা একটু বুঝে দিবেন? অ্যাসাইনমেন্ট 2 এর? জি, ফাইনাল অ্যাসাইনমেন্ট 2? 1 নাম্বার, 1 নাম্বারের 1। না না, এটা এটা তো জাস্ট একটা পুরো সিঙ্গেল একটা গ্রামার। এস থেকে এবি, এবি দেন এটা হচ্ছে যে এটা আপনার এক্সাক্ট সেম এটার মতোই, যে এস ইকুয়ালস টু এস এস দেখতেছেন। আমার জাস্ট এখানে একটা সিঙ্গেল লাইন আছে, ওখানে হচ্ছে তিনটা এই যে এটাই আমি দিছি, আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি কিন্তু এখান থেকে দিছি। এটা কিন্তু পুরো একটা সিঙ্গেল, আপনি হচ্ছে যে এই তিনটা রুল ইউজ করে, ঠিক আছে, এই তিনটা রুল ইউজ করে এই বি এটাকে আনার ট্রাই করেন, তাইলে জিনিসটা বুঝতে পারবেন। একটু দেখা দেওয়া যাবে? ওকে, ওইটাতে কোয়েশ্চেনটা কি ছিল একটু দেখে আসি, এই বি তো ছিল মনে হয়। চেক ফর ambiguity in the grammars, হ্যাঁ, ট্রাইড এবি, একজ্যাক্ট এটাই দিছিলাম। ওকে, তাহলে এটা যদি করি, এটা একটু ডাউনলোড করি, দাঁড়ান।
ওকে, এখন আমাকে তাহলে এখানে এখানে আমার হচ্ছে এবি, জাস্ট সিম্পলি এটা দিয়ে এটা হচ্ছে জেনারেট করতে হবে। ওকে ফাইন, তাহলে এফ থেকে শুরু করলাম করে স্মল এ। ওকে, আমার কিন্তু এ চলে আসছে। এখন এই এ থেকে আমার যেটা করতে হবে এ বি আনতে হবে। তাহলে এ থেকে এ বি, আরেকটা এ এনে লাভ নাই। আচ্ছা, এস থেকে তো ডিরেক্ট এ বি আছে। এস থেকে এ বি এটা একটা আছে, আরেকটা লাগবে। কি গ্রামারে ভুল আছে? স্যার বিতে দিয়েছে শুধু 3 নাম্বার রুলটা। সরি, বুঝিনি। স্যার 3 নাম্বার রুলে বি থেকে এ বি বি আর অড দিয়ে বি আছে। এটার কথা বলতেছেন না? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো। তাহলে এখানে আমাদের দুইটা ডিফারেন্ট ট্রি চলে আসলো না? তাহলে তো এমনি কেস। আমার এখানের মধ্যে হচ্ছে যে আমাদের কাজ কি বুঝলাম, যে দুইটা ডিফারেন্ট ট্রি আনতে হবে। এটা একটা ট্রি, এটা আরেকটা ট্রি, তাহলে দুইটা ডিফারেন্ট ট্রি চলে আসলো, দুইটা ডিফারেন্ট ডিরাইভেশন। বুঝতে পারছেন? জি স্যার। আর আর কারো কোনো প্রশ্ন? স্যার আমি দুইটা বিষয় একটু বোঝার ছিল। বুঝছি, জাস্ট কিছু কনফিউশন আছে, তার আপনি একটু বুঝিয়ে দিলে ভালো হতো। একটা হচ্ছে স্যার প্রিসিডেন্স ভায়োলেশন সলিউশনটা যদি একটু বুঝিয়ে দিতেন এই স্লাইডে একবার নিচে। আর নিচে না? জি স্যার, লাস্টে স্টেপ করে করে যে সলিউশনটা এটা? আছে। জি স্যার, এটা। ওকে, আচ্ছা, প্রথমত হচ্ছে যে ভায়োলেশন এক্সাম্পলটা কি, মানে এই ভায়োলেশনটা কি? ভায়োলেশনটা হচ্ছে আমি এই দুইটা ডিফারেন্ট ফ্রি তো পাইছি, ঠিক না? এখন আমার এটা এক্সিকিউশন কিভাবে হয়, যেটার নিচে সেটা আগে এক্সিকিউট হবে, ঠিক না? তাহলে 3 প্লাস এটা 5 into 2, তাহলে এই অনুযায়ী 5 into 2টা আগে এক্সিকিউট হচ্ছে, দেন এটার সাথে 3 অ্যাড হচ্ছে, আমরা পাচ্ছি 13। আর এই অনুযায়ী 3 + 5টা আগে এক্সিকিউট হচ্ছে, দেন ওটার রেজাল্টের সাথে আমার 2টা মাল্টিপ্লাই হয়ে পাচ্ছি আমরা 16। প্রবলেমটা এখানে যে আমার একই এক্সপ্রেশনের দুইটা ডিফারেন্ট রেজাল্ট আসতেছে, অবভিয়াসলি এটা কি অ্যাকসেপ্টেবল না। তাহলে এটার আমার সলিউশনটা কি? তার সলিউশনটা বা আমার এই প্রবলেমটাই বা আসতেছে কেন, যে দুইটা ডিফারেন্ট আমার সলিউশন আসতেছে কেন? কারণ আমি এটাকে দুইটা ডিফারেন্ট দিকে এক্সপ্রেস হতে দিচ্ছি, ঠিক আছে? যে দুইটা ডিফারেন্ট দিকে আমি এটাকে এক্সপান্ড হতে দিচ্ছি, ঠিক আছে? তো এই দুইটা ডিফারেন্ট দিকে এক্সপান্ড হওয়ার প্রবলেমটাকে আমি সলিউশন কিভাবে করতে পারি? করার ওয়েটা হচ্ছে যে লেফট অ্যাসোসিয়েটিভিটি সরানো, বা এটা হচ্ছে যে অ্যাসোসিয়েটিভিটি সরানোর যে রুলটা, ওটা কি এখানে নিচে আছে নাকি এখানে একটা আছে? এই যে এটা, যে এটা কিভাবে করে, এটা করার রুলটা আমি যদি এটা বলি, এটা দিয়ে আশা করি বুঝতে পারবেন। তাহলে আমি একটু চেক করে দেখি এটা কোথায় ছিল। একটু দাঁড়ান, আমি আরেকটা স্লাইড যেটা সেটা একটু চেক করি।
না ঠিক আছে, এটার মধ্যেই। আচ্ছা, এটার সলিউশনটা হচ্ছে যে এইখানের মধ্যে এই এক্সাম্পলটা দিয়ে আসলে স্টেপ বাই স্টেপ সবচেয়ে ভালো বোঝা যায়। এর উপরটা একটু বেশি ছোট, মানে এক লাইনে করে ফেলা হয়েছে। দেখেন এখানের মধ্যে কি হচ্ছে, বি এক্সপ্রেশন এন্ড বুলিয়ান এক্সপ্রেশন দেন বুলিয়ান এক্সপ্রেশন, অথবা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন অর বুলিয়ান এক্সপ্রেশন দেন নট দেন ট্রু ফলস। এখন যদি আমাদের এটাকে ঠিক করতে হয়, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রথমত আমাদের এখান থেকে রাইট অ্যাসোসিয়েটিভিটিটাকে বা ডান দিকের যে এক্সপ্রেশন, যে দুই দিকে এক্সপান্ড হওয়ার যে সমস্যাটা, সেটাকে আমরা সলভ করতে পারি। যে দুই দিকে আমরা এক্সপান্ড হতে দেওয়া যাবে না। তো দুই দিকে এক্সপান্ড, যেমন এখান থেকে কি বি বুলিয়ান এক্সপ্রেশন থেকে এটা আসতেছে, দেন এখান থেকে এটা আসতেছে, ঠিক আছে, যে একই জিনিস আমি দুই দিকে এক্সপান্ড হতে দিচ্ছি। বন্ধ করার ওয়ে কি, একদিকে আমি জাস্ট ডিফারেন্ট নিয়ে আসবো, ঠিক আছে, বুলিয়ান এক্সপ্রেশন 1। এখানে এক্সপ্রেশন 1 দিয়ে বোঝাচ্ছে যে এটা থেকে ডিফারেন্ট। তারপরে কি করতে হবে, এটাকে জাস্ট এর পরেরটার সাথে, পরের রুলটার সাথে এটাকে আমার লিঙ্ক করাই দিতে হবে। লিঙ্ক করানোর ওয়ে কি, জাস্ট এটাকে করলাম, দেন এইটাকে এক্সপ্রেশন 1টা এখানে এনে এটাকে আমি এখানের মধ্যে এক্সপ্রেশন 1 হিসেবে ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে। বুলিয়ান এক্সপ্রেশন অর বুলিয়ান এক্সপ্রেশন 1, দেন হচ্ছে যে এক্সপ্রেশন 1 এন্ড বুলিয়ান এক্সপ্রেশন, এভাবে করে দিলাম। পরের ধাপে কি করতেছি, পরের ধাপে হচ্ছে সেম জিনিস, বাট এবার হচ্ছে যে এবার বুলিয়ান এক্সপ্রেশন 1 এর জায়গায় জাস্ট এক্সপ্রেশন 2 আনতেছি। বুলিয়ান এক্সপ্রেশন 2 আনলাম, দেন ওটাকেই পরেরটার সাথে লিঙ্ক করানোর জন্য আমি জাস্ট এখানের মধ্যে বুলিয়ান এক্সপ্রেশন 2, মানে এক্সপ্রেশনের জায়গায় এক্সপ্রেশন 2 আনছি, দেন হচ্ছে নট বুলিয়ান এক্সপ্রেশন 2, ঠিক আছে। জাস্ট ওইটাকেই হচ্ছে সেমটাকে রিপিট না করে এটাকেই হচ্ছে এখানে রিপিট করলাম, দেন ওটাকে আবার এখানের মধ্যে নিয়ে আসছি, যে এগুলো বুলিয়ান এক্সপ্রেশনের জায়গায় এগুলোকে আবার বুলিয়ান এক্সপ্রেশন 2, কারণ হচ্ছে আমার এটাকে লিঙ্ক করে দিতে হবে। এবার হচ্ছে যে এখানের মধ্যে একটা হায়ারার্কি আসছে, যে কোনটার পরে কে, মানে অ্যাসোসিয়েশন অনুযায়ী কোনটার পরে কে বা কিভাবে হচ্ছে যে এটাকে এক্সিকিউট করতে হবে। এবং সবার লাস্টে যখন আমি এই পুরোটাকে শেষ করে ফেললাম, মানে আমার লিঙ্ক করানো শেষ হয়ে যাবে, এরপরে কি করতে হবে, বুলিয়ান এক্সপ্রেশন এটার লাস্টে যাতে আমি ডিরেক্ট ওটাতে জাম্প করতে পারি। এখন দেখেন এটাতে জাম্প ছাড়া কিন্তু এটাতে জাম্প করতে পারতেছি না, কিন্তু আমার কিন্তু অরিজিনাল রুলটা তো এরকম ছিল না। আমার অরিজিনাল রুলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ছিল, ঠিক না? তাহলে আমার এই জিনিসটা যাতে ডিরেক্ট জাম্প করতে পারে, এই জন্য হচ্ছে অর দিয়ে বুলিয়ান এক্সপ্রেশন 1, ঠিক আছে। যার কারণে হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন থেকে বুলিয়ান এক্সপ্রেশন 1, দেন হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন 1, দেন এটা থেকে যাতে এটাতে ডিরেক্ট যেতে পারে বুলিয়ান এক্সপ্রেশন 2, ঠিক আছে। দেন হচ্ছে এই বাকি জিনিসটা। এবার এই পুরা জিনিসটাকে তাহলে আমি শর্টকাটে কি লিখতে পারি, প্রথম দুইটা লাইন যেরকম আছে সেরকমই, জাস্ট এটাকে ট্রু আর ফলস। এবার বুঝা গেছে? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, এই তো তাহলে আমাদের সাথে 6 তারিখ দেখা হচ্ছে। এই তো স্যার আমাদের মিডের, স্যার আমাদের ফাইনালের কি কি আসতে পারে একটু যদি ব্রিফ করে দিতেন আমাদেরকে। যাই পড়াইছি সবগুলো থেকেই মোটামুটি আসবে, কারণ আপনাদের আলটিমেটলি টপিক কিন্তু বেশি না, এক্সাম্পল বেশি, ঠিক আছে। আপনাদের প্রত্যেকটা স্লাইড, যেমন এই স্লাইডটাতেও টপিক হচ্ছে মেবি 2টা, এর পরের স্লাইডেও টপিক 2টা, আর আজকেও যা পড়াইলো ওখানে টপিক 2-3টা বেশি নাই, ঠিক আছে। আজকে যা পড়াইছি ওগুলোর মধ্যেই আসবে, মিড টার্মে যেরকম দেখছেন ওরকম। আর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো কিছু খালি রেখে আসবেন না। প্রথম কথা, যে খালি না রেখে অ্যাটলিস্ট যেটা কিছু যদি জানেন তাহলে ওই কিছুটা লিখে আসবেন, আর যদি জানেননি কি জিনিস তাহলে ওইটা শুধু মেইন জিনিসটা লিখলে আমি কিন্তু ফুল মার্কস দিয়ে দিই, শুধু মেইনটা, ঠিক আছে, এক্সট্রা কিছু কিন্তু লাগার দরকার নেই। তো এই তো। প্রশ্ন প্যাটার্ন হচ্ছে স্যার মিডের মতো হবে? প্যাটার্নটা নিয়ে আমি এখনো কিছু বলতে পারতেছি না, তবে হ্যাঁ আপনাদের হাত লেখার মতো অপশন থাকবে, যে অবভিয়াসলি যে এমন না যে 5টা থেকে 5টা, অবভিয়াসলি ওইটা তো হবে না, বাট লেখার জন্য যথেষ্ট অপশন থাকবে। যদি আপনাদের এমন হয় যে ইদার এটা হবে যে 2টা সেকশন
ঠিক আছে, যেখানের মধ্যে যেটা মিডের মধ্যে হয়ে আসছে সেটা হবে। আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে যে 8টা থেকে 6টা লেখার অপশন থাকবে। 8টা সবগুলো হচ্ছে 5 মার্কস করে, ওইটা থেকে আপনাদের 6টা লিখতে হবে, 30 মার্কস। এই তো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট গুলোতে স্যার একটু নাম্বার ফুললি দিলে ভালো হতো স্যার আমাদের জন্য। অবশ্যই দিব যদি আপনারা ঠিক মতো করে করেন। যেমন ধরেন আমাদের স্যার এমনিতে স্যার নাম্বার উঠে না স্যার, আমাদের সিটি অ্যাসাইনমেন্ট গুলোতে ফুল পেলে আমাদের একটু ভালো হয় আর কি স্যার। ওখানে যদি স্যার 2-3 মার্ক যদি কম পায় তাহলে আমাদের ওখান থেকে সমস্যা হয় স্যার। আমাদের তো স্ট্যান্ডার্ড তো স্যার সিজিপি জানেন কেমন, আমাদেরকে নাম্বার দিতে অনেক কষ্ট হয় স্যার। ওটা একটু কনসিডার করলে ভালো হয় স্যার। স্যার প্রতি 3 মার্কসে হচ্ছে কি গ্রেড চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমি না হয় কনসিডার করলাম, আবার দেখলাম, সমস্যা নেই। বাট বেসিক্যালি হচ্ছে যে আপনাদের বেশিরভাগই খুবই ইজি জিনিসে এমন এমন ভুল করছেন যে ওটা মার্কস কাটতে মানে খুবই ইজি জিনিস দিছি কিন্তু, আর যেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে স্লাইডের মধ্যকার জিনিস ছিল, কিন্তু ওখানে খুবই কমন কমন ভুল। কেউ কেউ হচ্ছে যে লেক্সিক্যাল অ্যানালাইসিস, ওটা কমন একটা জিনিস ছিল, ID1 ID2 দিয়ে করছেন, কিন্তু এরপরে হচ্ছে যে ID1 ID2টা গায়েব হয়ে গেছে। এখন আপনি আপনারা নিজেরাই বলেন, ওরকম যদি আপনারাই করেন তাহলে কি হবে? আপনি নিজেই দেখতেছেন প্রথমেই শুরু হয়েছে যে ID1 ID2 থেকে ওইটাই হচ্ছে পরে কন্টিনিউ হবে, কিন্তু আপনারা অনেকেই অ্যাসাইনমেন্টে যেটা করছেন ওই ID1 ID2টা ভুলে মানে ভুল করে বা যাই হোক পরে আর কন্টিনিউ করেন নাই, জাস্ট প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইসিস লিখে শেষ। এরপর হচ্ছে প্রত্যেকটা ধাপে আপনারা হচ্ছে যে এক্সপ্লেনেশন গুলো ভুল লিখছেন, ঠিক আছে অনেকে। আবার আরেকটা কমন ভুল হচ্ছে যে 3 অ্যাড্রেস কোড, যেটা সেই 3 অ্যাড্রেস কোডের মধ্যে 3টা অ্যাড্রেস না লিখে একটা লিখছেন নাহলে 2টা লিখছেন। তো খুবই কমন একটা মিস্টেক। আর মিডের মধ্যে যেটা সবচেয়ে কমন ভুল ছিল যে ট্রানজিশন টেবল লিখতে বলা হয়েছিল, কিন্তু ট্রানজিশন টেবল অনেকেই লিখেন নাই। 50% মানুষই হচ্ছে ট্রানজিশন টেবল লিখেন নাই, যেগুলো ট্রানজিশন ডায়াগ্রাম ছিল। তো এরকম ভুলের কারণে কিন্তু আমাদের মার্কস গেছে। আচ্ছা সমস্যা নেই, তাও অ্যাসাইনমেন্টের মার্কসটা আমি দেখবো, এটা সমস্যা না। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, আর কারো কোনো প্রশ্ন? ওকে ঠিক আছে, তাহলে 6 তারিখের জন্য বেস্ট অফ লাক। আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা অটো নেওয়া হয়েছে। ওকে।